ধরে অপেক্ষা করেছিলাম। মাঝে সমাজের আমাদের কয়েকটা দিন চলে গেছে, কিন্তু সমাজের ক্লাস আমরা পাচ্ছিলাম না, তাই না? তোমরা অনেকেই মেসেজ করছিলে, স্যার প্রসেনজিৎ স্যারের সমাজ ক্লাসটা কবে পাবো, কেন পাচ্ছি না, প্রসেনজিৎ স্যারের সমাজ ক্লাস কেন পাচ্ছি না, তাই না? কয়েকজন তো বেশ বেশ ভালো রকম তোমরা মেসেজ করতে শুরু করেছিলে। চলো, তোমাদের সাথে প্রসেনজিৎ স্যার উপস্থিত হয়েছেন এবং আজকের যে বিষয় নিয়ে উনি আলোচনা করবেন মোটামুটি আমরা সবাই জেনে গেছি। সেটি হচ্ছে পরীক্ষার হলে সংক্ষেপে সমাস নির্ণয়। অলরেডি যতদূর সম্ভব এটা মনে হয় 4 নাম্বার ক্লাস হবে, তাই না? যদি আমার ভুল না হচ্ছে, মনে হচ্ছে এটা 4 নাম্বার ক্লাস হবে। তবে এই ক্লাসেই শেষ হবে না। স্যারের সাথে আমার কথা হয়েছে, তোমাদেরকে একদম বেস্ট টুকু দিতে হবে। স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার এখানে আছেন। তোমাদেরকে বেস্ট টুকু আমরা দেওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমে হয়তো আমরা ভেবেছিলাম 4টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা শেষ করে দিতে পারবো, কিন্তু না। যেটা আমরা করব এবং যেটা আমরা দেব, তোমাদেরকে বেস্ট দেব। তোমরা অলরেডি জেনে গেছো যে ক্লাসগুলো আমাদের হচ্ছে, এবং তোমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে তোমরা ডিমান্ড করেছিলে আমার কাছে হোমওয়ার্ক ক্লাস নিতে, মানে প্রসেনজিৎ স্যারকে যেন একটা করে ক্লাস দেওয়া হয় স্পেশাল ভাবে সপ্তাহে। সেটি হচ্ছে হোমওয়ার্কের ক্লাস, মানে স্যার যে যে পড়াগুলো তোমাদেরকে দিচ্ছেন, তোমরা বাড়িতে হয়তো প্র্যাকটিস করছো, তোমরা সমস্ত উত্তর বের করার চেষ্টা করছো, কিন্তু অনেকের অনেক জায়গাতে ডাউট থেকে যাচ্ছে। তোমরা ডিমান্ড করেছিলে স্যার প্রসেনজিৎ স্যার যেন আমাদেরকে একটা করে স্পেশাল ভাবে ক্লাস নেই, সেটা হচ্ছে হোমওয়ার্কের জন্য। সেটাও কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে। অলরেডি গ্রুপে আমি আপডেট দিয়েছি, বা হয়তো ভুলে গেছি দিয়েছি কিনা। স্যার এখানে আছেন, স্যারের সাথে সেই বিষয়ে কথা হয়েছে। তোমাদের জন্য স্পেশাল ভাবে যে ক্লাসটা থাকছে এবার প্রতি সপ্তাহে একদিন করে, সেটা হচ্ছে হোমওয়ার্ক ক্লাস। তোমরা সারা সপ্তাহে ব্যাকরণ নিয়ে যা যা আলোচনা করবে, যা যা ক্লাসে করছো প্রসেনজিৎ স্যারের ক্লাসে, সেগুলো স্যার স্পেশাল ভাবে তোমাদেরকে একদিন হোমওয়ার্ক হিসেবে ক্লাস নেবেন। ওকে, তাহলে তোমাদের যার যার ডিমান্ড ছিল সেই ডিমান্ড আমরা এখন পর্যন্ত রেখেছি, কিন্তু আমরা আমাদের যা কথা সেই কথা রাখছি, কিন্তু তোমাদেরকেও কথা দিতে হবে। তোমরা বেস্ট টুকু দিয়ে পড়াশোনা করবে, এবং চাকরি কতজন পাবে সেটা আমি বলছি না, কিন্তু এখানে তোমরা যতজন উপস্থিত হয়েছো প্রায় বেশিরভাগ তোমরা লিখিত পরীক্ষাটাই ক্র্যাক করে আসবে। এটা কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে। আমরা আমাদের কথা রাখছি, তোমাদেরকে তোমাদের কথা রাখতে হবে। এই প্রতিজ্ঞা, এই শপথ কিন্তু তোমাদেরকেও নিতে হবে। ওকে, চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রত্যেকেই আমরা জানি অধ্যাপক প্রসেনজিৎ দত্তবাবু সম্বন্ধে আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, ঠিক আছে? তাই সেই বিষয়ে আমি আর সময় নষ্ট করছি না, আমি সরাসরি স্যারকে পুরো প্ল্যাটফর্মটি তুলে দিচ্ছি আজকের বিষয়টি আলোচনা করার জন্য। স্যার শুরু করুন। ডক্টর নিমাই রক্ষিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আবার সকলের মধ্যে আসতে পেরে ভালোই লাগছে। অলরেডি 309, 10, 308, 9 চলছে, সকলে জয়েন করছে, এখনো অনেকে জয়েন। যাই হোক, সকল অনেক ধন্যবাদ আমাকে ক্লাস দিতে বলার জন্য। আমি সময় নষ্ট না করে আমি সরাসরি শুরু করব। আমি পিপিটিটা জাস্ট প্রেজেন্ট করে নিই। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে এবং আশা করি শোনাও যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি প্রশ্ন করার থাকে অবশ্যই শেষে প্রশ্ন করবেন বা করবে। আমি শেষে প্রশ্ন নেব, যতক্ষণ পারবো প্রশ্ন আমি নেব। আগে পড়িয়ে নিই, পুরো ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, পরে তোমাদের শুনতেও সুবিধা হবে যারা রেকর্ডেড ক্লাস দেখে। যারা হয়তো এখন লাইভে নেই, পরে হয়তো শুনবে, তাদের সুবিধা হবে। সেই জন্য কিন্তু একটু শেষে প্রশ্ন করবে। দরকার হলে একটা খাতা পেন নিয়ে বসবে, যেখানে অসুবিধা হবে প্রশ্নটা লিখে রাখো, না হলে কি হবে মাঝখানে প্রশ্নটা ভুলে যাবে, যে কি শুনেছিলাম, কি স্যার বলেছিলেন, কি একটা প্রশ্ন যেন মাথায় এসেছিল, ভুলে গেলাম। তো সেটা লিখে রাখো। আচ্ছা, সংক্ষেপে সমাস, এই ক্লাসগুলি আমাদের পরপর চলছে। মাঝে কয়েকটি ক্লাস শুধুমাত্র পেইড ক্লাস ছিল, কিন্তু তোমরা ইউটিউবে অনেকেই ক্লাসগুলি দেখেছো। আমি কিন্তু সমাসের ডেপথে কোনোভাবেই যাচ্ছি না। একদম সমাসের যেটুকু এসএসসির জন্য লাগবে তার থেকে কোনো অংশে কম যেন আমি না দিই, এবং খুব বেশি আমার দরকার নেই, যাতে আমার মাথাটা না খারাপ হয়ে যায়।
পড়তে পড়তে সমাস শেষ করতে করতে আমার পুরো সময়টা শেষ হয়ে গেল, সেটাও নয়। সমাসটা যাতে আমি আয়ত্তে আনতে পারি, একটাও যাতে ভুল না হয়, এবং যেন বুঝে বুঝে করতে পারি, এবং এসএসসির জন্য যাতে আমি কোনো রকম ভাবে পিছিয়ে না পড়ি সমাসে অন্তত, তার জন্য কিন্তু এই ক্লাসটা তৈরি করা হয়েছে সেইভাবে, সেই দিকটা মাথায় রেখে। যাই হোক, আমি শুরু করছি। আমি শুধু আগে একটু বলে নিই যে আমি এর আগে কি কি আলোচনা করেছি। অনেকেই আলোচনাগুলি কম বেশি দেখেছো, আমি অতি সংক্ষেপে একবার পরপর স্লাইডগুলি দেখিয়ে যাব। প্রথমে আমি দেখিয়েছিলাম সমাজ থেকে কতগুলি প্রশ্ন আসে। 3টে প্রশ্ন এসেছে 55টা প্রশ্নের মধ্যে, এবার 60টি প্রশ্ন রয়েছে, তার মানে আরো একটি প্রশ্ন এখান থেকে কিন্তু বাড়তে পারে সমাজ থেকে, 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু সমাজ থেকে আসতে পারে। নেক্সট আমরা আলোচনা করেছিলাম সালের প্রশ্ন, তারপর দেখিয়েছিলাম সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদ, এক প্রকার সমাসের 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার ভেদ, কারা বলেছে, কি বলেছে সেগুলি দেখিয়েছিলাম। তারপর দেখিয়েছিলাম অব্যয়ীভাব সমাস বলতে কি বোঝায়, পদ কি, পদের অর্থ কি, অব্যয়ীভাব সমাস কটা ক্ষেত্রে হয়, 10টা মাত্র নিয়মের মধ্যে আমরা অব্যয়ীভাব শেষ করে দিয়েছিলাম। এবং তারপর চলে এসেছিলাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের উত্তর পদার্থ প্রধান হয়, উত্তর পদার্থ বলতে কি বোঝায়, কিভাবে বুঝবো উত্তর পদার্থ, সেগুলি বোঝানোর জন্য ছবির সাহায্য নিয়েছিলাম আমরা। এবং তারপরে আমরা প্রত্যেকটা তৎপুরুষ ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ পর্যন্ত আলোচনা। এবং তারপরে একদেশী তৎপুরুষ বা নং তৎপুরুষ, এবং অন্যান্য যে তৎপুরুষগুলি রয়েছে, কুতৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, গতি তৎপুরুষ ইত্যাদি যে তৎপুরুষগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। উপপদ তৎপুরুষ ইত্যাদি আলোচনা করার পর তৎপুরুষের একটি বিশেষ বিভাগ কর্মধারয় সমাস, সেটিও কিন্তু আমরা ধরে 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 কিন্তু আলোচনা করেছি, এবং ছবির সাহায্যে সেগুলি কিন্তু আমরা বুঝিয়েছি। এবং সেই কর্মধারয় সমাস কত রকম ভাবে কর্মধারয় সমাস হতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। নেক্সট আলোচনা করেছি কর্মধারয়ের বিভিন্ন বিভাগ, উপমান এবং উপমিত কর্মধারায়, যাদের গুলিয়ে যায় উপমান কোনটা, উপমিত কোনটা, বা উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় কিভাবে বুঝবো, তারা যদি এইগুলি দেখে এবং এই ভিডিওটি তারা যদি শোনে, তাহলে আমার মনে হয় না তাদের আর কখনো উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারায় সম্পর্কে কোনো সমস্যা হবে। এরপর রূপক কর্মধারায় আলোচনা করেছি, উত্তর পদলোপী কর্মধারায় আলোচনা করেছি, তারপর দ্বিগু সমাসের একটি স্লাইড আমরা দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। সমাসের তৃতীয় আরেকটি বিভাগ বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কি হয়, অন্য পদার্থ প্রধান ও বহুব্রীহি। বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রধান হবে। তাহলে অন্য পদের অর্থ মানে কি, তাহলে অন্য পদ বলতে কি বোঝায়, তাহলে আগে যে পদগুলি রয়েছে সেই পদগুলি বা কারা, অন্য একটা পদ মানে নতুন একটা পদ আসবে, তাহলে নতুন পদটা কোনটা, এইগুলো কিন্তু আমাকে আগে ক্লিয়ার হতে হবে যে কোন পদটাকে কি বলা হয়। একটা উদাহরণ দিয়ে আগে চলে আসি। উদাহরণ কি, বিনা পানৌ যস্যা সা, সবাই এই উদাহরণটা হাজার হাজার লাখ লাখ বার পড়েছো শুনেছো। বিনা পানিতে যার সে, স্ত্রীলিঙ্গবাচক সা রয়েছে। তাহলে বিনা এখানে কার কার মধ্যে সমাস হচ্ছে, দুটো শব্দের মধ্যে সমাস হচ্ছে, এক হচ্ছে বিনা আর একটা হচ্ছে পানি। পানি শব্দের সপ্তমীর এক বচনে হচ্ছে পানৌ, পানিতে মানে হাতে রয়েছে, একটি হাতে রয়েছে তাই পানৌ, পানিতে। তাহলে এই দুটোর মধ্যে সমাস হচ্ছে বিনা আর পানি, এদেরকে কি বলা হয়, সমস্যমান পদ। এদের দুজনের মধ্যে সমাস হচ্ছে, তাই এরা সমস্যমান পদ। এরা দুজনে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে, একে বলা হয় বিনা পানি। নতুন একটা শব্দ হলো, বিনা আর পানি যুক্ত হলো, এটা তো শব্দের সঙ্গে শব্দ যুক্ত হলো। কিন্তু সমাস মানেই তো অর্থ, তাহলে অর্থটাও তো আমাকে ভাবতে হবে। তাহলে অর্থটা কি, এই যে বিনা শব্দের মানে কি, এই যে একটা ছবি দেখো আমাদের সামনে রয়েছে, বিনা বলতে এইরকম একটা বাদ্যযন্ত্রকে আমরা বিনা বলতে পারি, আর পানি মানে হাত, এইরকম একটি হাতকে আমরা পানি বলতে পারি। এটা হচ্ছে অর্থ। তাহলে শব্দের সঙ্গে শব্দ যুক্ত করলে তো আর সমাস হবে না, সেটা সন্ধি হবে। আমাকে অর্থের সঙ্গে অর্থ যুক্ত করতে। তাহলে এখানে বিনা একটি অর্থ, এই যে অর্থটা পেলাম, আর পানি এই আরেকটি অর্থ, এই দুটো অর্থকে আমাকে যুক্ত করতে হয়, তবেই সমাস হবে। এবার আমি যদি এটাকে যুক্ত করি, তাহলে বিনা আর সাউন্ড কম আসছে। সাউন্ড কম আসছে। হ্যালো স্যার সাউন্ড একটু কম আসছে। হ্যালো, স্যার এবারে ঠিক আছে? এবার ঠিক আছে। স্যার অনেকে মিউট করে আছে, মিউট করতে বলেন, ঠিক হবে। হ্যাঁ এখন ঠিক প্লিজ আছে। প্রত্যেকে মিউট করুন। মিউট না করলে দুটো তিনটে সাউন্ড একসঙ্গে হলে কিন্তু প্রবলেম হবেই। এখনো অনেকে কিন্তু আনমিউটেড আছেন, প্লিজ মিউট করুন। সবার সাউন্ড আসলে কিন্তু আমার কথা পরিষ্কার যাবে না, প্লিজ মিউট করুন। ওকে, থ্যাংক ইউ। আবার বোধহয় দু একজনের আওয়াজ শুনতে পাচ্ছি।
প্লিজ সবাই মিউট করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিনা এবং পানি এই দুটি শব্দ আমরা পেলাম, একটা হচ্ছে বিনা শব্দ, একটা পানি শব্দ, দুটো শব্দকে জুড়ে দিলাম, হয়ে গেল বিনা পানি। তাহলে তো সমাস হবে না, তাই না? সমাসের জন্য আমাকে অর্থ জানতে হবে। তাহলে বিনা শব্দের অর্থ হচ্ছে এই যে ছবিটি, এবং পানি বা হাত শব্দের অর্থ এইরকম একটি বস্তু। দুটোকে জুড়ে দিলে কি হওয়া উচিত ছিল? একটা বিনা দেখানো উচিত ছিল, একটা হাত দেখানো উচিত ছিল, কিন্তু দেখো সেই রকম কিন্তু দেখাচ্ছে না। নতুন একটি আমি অর্থ পেলাম, সেই অর্থটি আগের দুটি অর্থ থেকে কিন্তু অতিরিক্ত একটা অর্থ পাচ্ছি, ভিন্ন অর্থ একটা পাচ্ছি। না বিনা অর্থ আসছে, না হাত অর্থ আসছে। বিনা পানি মানে কি বোঝাচ্ছে? যে এমন একজন নারী যার হাতে বিনা আছে, এবং সেটা একটা বিশিষ্ট অর্থ, সরস্বতী দেবী, এইরকম কিন্তু একটি অর্থ আসছে। একেই বলা হয় হচ্ছে অন্য পদার্থ প্রধান, অন্য একটি পদের অর্থ। যে পদগুলি ছিল, বিনার অর্থ এলো না, পানির অর্থ এলো না, নতুন একটা অর্থ এলো। বিনার অর্থের মধ্যে আছে বিনা পানি মানে সরস্বতী বোঝায়। বিনা পানি মানে কি শুধু বিনাকে বোঝায়, নাকি বিনা পানি মানে শুধু হাতকে বোঝায়? কোনোটাকেই বোঝায় না। নতুন একটা কমপ্লিট, দুটোকেই নিল, কিছু কিছু নিল, কিন্তু নতুন একটা অর্থ আমরা কিন্তু পেলাম। বিনা পানি মানে দেবী সরস্বতী। এই যে একটা অতিরিক্ত অর্থ পেলাম, এই অতিরিক্ত অর্থ যে সমাসে পাই তাকেই বহুব্রীহি সমাস বলা হয়। কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হয় দেখো? দ্বন্দ্ব সমাসে হচ্ছে রামশ্চ লক্ষ্মণশ্চ, লক্ষ্মণশ্চ রাম ও লক্ষ্মণও। তাহলে একটা রাম একটা লক্ষণ, দুজনের অর্থই তোমাকে নিতে হলো। তাহলে এই দুজনের অর্থ যখন নেওয়া হচ্ছে, তখন আবার দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, উভয় পদার্থ প্রধান, নতুন কিন্তু কোনো অর্থ আসছে না। আবার যখন তুমি তৎপুরুষ করছো, রাজ্ঞ পুরুষ রাজ পুরুষ, এমন একজন পুরুষকে বোঝাচ্ছ যে রাজার আন্ডারে কাজ করে, পুরুষ অর্থটা প্রধান হচ্ছে, উত্তর পদার্থ প্রধান হচ্ছে। কিন্তু এইখানে সমসমান পদের কোনো অর্থই কিন্তু প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ চলে আসে। এই নতুন অর্থ আসাটাকেই আমরা বহুব্রীহি সমাস ধরবো। তাহলে বহুব্রীহি সমাসে কি হয়? সমসমান পদগুলির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে বিনা পানিতে আমরা দেখলাম সেই নতুন একটা অর্থ পেলাম। তাহলে অর্থ বুঝতে পেরেছি, এখানে দেখিয়ে দিয়েছি পদের অর্থ পদার্থ। তাহলে এই বিনা পদের অর্থ এটি, আর পানি শব্দের অর্থ হাত, দুটোই দেখিয়েছি, কিন্তু নতুন অর্থ হলো দেবী সরস্বতী। এইখানে এবার খেয়াল করে দেখো, বিনা শব্দে কোন বিভক্তি রয়েছে, এগুলো একটু বিচার করতে হবে। বিনা শব্দে প্রথমের এক বচন, পানি শব্দে সপ্তমীর এক বচন রয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং যস্যা সা কোনো একজন স্ত্রীকে বলেছে, যস্য স বললে না কোনো একজন পুরুষকে বলতো, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতেই হবে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। এবং মানে বুঝলে এই জায়গাগুলো কিন্তু তোমার কোনো রকম ভাবে অসুবিধা হবে না। মানেটা তোমায় বুঝতেই হবে, সমাসে কারকে মানে বুঝতেই হবে, মানে ছাড়া কিন্তু হবে না। সন্ধিতে মানে লাগে না, কিন্তু এইগুলোতে অর্থ লাগবেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে কটা বিনা রয়েছে? একটা বিনা রয়েছে। এবং বিনা শব্দের প্রথমের এক বচন করা রয়েছে। যে এই বিনা শব্দটা কটা বিনা? একটা বিনা, প্রথমের এক বচন হয়েছে। এবং দুটি হাতে না, এটা একটি হাতে হবে, একটি হাতে বিনাটা ধারণ করে রয়েছে। এই জন্য পানি শব্দে কি রয়েছে? সপ্তমীর এক বচন রয়েছে, পানিতে রয়েছে, সপ্তমীর এক বচন রয়েছে। এবং যাকে বোঝাচ্ছে সে কে? একজন স্ত্রী না একজন পুরুষ? দেখো সা বলে দিয়েছে, সুতরাং একজন স্ত্রীকে বোঝাচ্ছে। তাই বিনা পানি শব্দটা যদি জিজ্ঞাসা করে কোন লিঙ্গবাচক বিনা পানি শব্দটা, সমাজ জিজ্ঞাসা করলো না, বললো বিনা পানি শব্দটি কোন লিঙ্গবাচক। বিনা পানি শব্দ তৈরি হয়েছে কিভাবে? এই দেখো এইভাবে তৈরি হয়েছে। সেখানে যস্যা আসা ছিল, যার, সে এইভাবে ছিল, সুতরাং এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে যার হাতে রয়েছে তিনি স্ত্রীলিঙ্গবাচক, সুতরাং বিনা পানি শব্দটা স্ত্রীলিঙ্গবাচক। এবং বিনা পানি কতজনকে বুঝিয়েছে? বিনা পানি যা সা, এইটা একজনকে বুঝিয়েছে, তাই বিনা পানি শব্দটা আমি এক বচনে করেছি। এইগুলো বলছি কেন? কখনো কখনো এই সায়ের জায়গায় যদি কখনো তে দিয়ে দেয়, কখনো যদি তথ দিয়ে দেয়, কখনো যদি তানি দিয়ে দেয়, দেবে না আশা করি, কিন্তু যদি দিয়ে দেয়, তখন কিন্তু এইখানে যে বিভক্তি বচন রয়েছে, সমাসবদ্ধ পদেও কিন্তু সেই বিভক্তি বচন কিন্তু তৈরি করতে হবে। যাই হোক, তাহলে বিনা পানি শব্দটা আমরা বুঝতে পারলাম যে সমাসবদ্ধ পদে আমরা এই বিনাকে দেখছি এবং পানিকে দেখছি, দুটো সমসমান পদ ছিল। কিন্তু দেখো যখন সমাসবদ্ধ হলো, সমাস যুক্ত হলো, তখন কোনোটারই মানে কিন্তু থাকলো না, নতুন একটা অর্থ হলো। এই নতুন অর্থটাই হচ্ছে সমাসের, বহুব্রীহি সমাসের কৃতিত্ব। এবং সেই অর্থটা কি? সরস্বতী। এইরকম কিন্তু আমরা দেখলাম। এরকম প্রত্যেকটা পদের অন্যার্থটা তোমাকে বুঝে নিতে হবে। মানে অপর একটা যে অর্থ এসেছে, কি অর্থ এসেছে স্যার? বহুব্রীহি সমাস তো জানলাম, কিন্তু অর্থটা কি? অর্থ না বুঝে কিন্তু মুখস্থ করবে না। তোমরা ম্যাক্সিমাম সময় মুখস্থ করো, একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করো, দেখবে বহুব্রীহি সমাস কিন্তু ভুলবে না। বহুব্রীহি সমাসে অনেক ভ্যারাইটি আছে, অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, সেইগুলো কিন্তু একটু অর্থ না জানলে কিন্তু মনে রাখতে অসুবিধা হবে। অনেক টেকনিক্যাল ব্যাপারও রয়েছে, বিভিন্ন শব্দ থাকলে হয়, সেগুলোও রয়েছে, সেগুলো আমরা দেখবো। কিছু প্রত্যয় ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলোও দেখবো।
যাই হোক। আচ্ছা, এই বহুব্রীহি সমাস, তাহলে মোটামুটি আমরা বহুব্রীহি সমাস বুঝলাম। এক কথায় যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে বহুব্রীহি সমাস কি, তুমি বলে বসে আর বহুব্রীহি সমাসে অন্য একটা পদের অর্থ প্রধান হয়। এবার বলে বুঝিয়ে দাও, কি করে বুঝিয়ে দাও, এইবার তোমাকে এবার বোঝাতে হবে স্যার এইটার সঙ্গে এইটার সমাস হচ্ছে, তাহলে এই তৈরি হচ্ছে, এবং সেখানে দেখছি ওই সমসমান পদের কারোর অর্থই কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করেনি, নতুন একটা অর্থ নিয়েছে। তারা বর্তমান আছে ঠিকই, কিন্তু বোঝাচ্ছে যাকে সে একজন নতুন, সে কিন্তু আগের দুটো পদের মধ্যে ছিল না। সরস্বতী অর্থটা বিনার মধ্যেও ছিল না, সরস্বতী অর্থটা হাতের মধ্যেও ছিল না, ওটা একটা নতুন অর্থ হয়েছে। এইভাবে বহুব্রীহি সমাস হয়েছে। এইভাবে তুমি যে কোনো পদ দিয়ে কিন্তু ব্যাখ্যা করে দিতে পারো। নেক্সট আমরা চলে যাব বহুব্রীহি সমাস কত প্রকার। যদি জিজ্ঞাসা করা হয় বহুব্রীহি সমাস কত প্রকার, বহুব্রীহি সমাস প্রধানত দুই প্রকার। কেন আমি এই প্রকারভেদগুলো আলোচনা করছি? ডাইরেক্ট তো আমি শুধু উদাহরণ পড়তে বলতাম যে ভাই উদাহরণগুলি পড়ো, মুখস্থ করা হয়ে যাবে, না। পুরনো যে এসএসসির প্রশ্ন আছে সেখানে কিন্তু এইভাবে এক একটা বহুব্রীহির নাম দিয়ে প্রশ্ন এসেছে, যেই বহুব্রীহিটা কখন হয় উদাহরণ সহ লেখো, এরকম কিন্তু প্রশ্ন এসেছিল অতীতের, মানে 2016-র কথা বলছি না, যখন 2 নম্বরের প্রশ্ন লিখতে হতো সেই সময়ে। সেই জন্য কিন্তু ওই প্রকারভেদ ধরে আমাকে কিন্তু আলোচনা করতে হবে। তাহলে একটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, আর একটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে এই সমানাধিকরণ কি, আমরা যখন কর্মধারয় পড়েছি বারবার এই পদটা কিন্তু এসেছে, এবং আমি বলেছি যে এই পদটা দাপিয়ে বেড়াবে কর্মধারয় সমাস, এবং সত্যিই তাই হয়েছিল। সব জায়গাতে কিন্তু এই সমানাধিকরণ কথাটা ছিল। তাহলে সমানাধিকরণ বলতে কি বোঝায়? সমান অধিকরণ, সমানাধিকরণ। তাহলে যে পদ দুটির মধ্যে সমাস হচ্ছে, বা যাদের মধ্যে সমাস হচ্ছে, সমাস তো অবশ্যই দুটি পদ এর মিলন, অর্থগত মিলন। তো সেই যে দুটি পদ রয়েছে তাদের আধার বা অধিকরণ একই হবে, তাই সমানাধিকরণ একদম সহজ কথায় বলতে পারো। তার মানে কি এদের দুজনের লিঙ্গ, বিভক্তি, বচন সব একই হতে হবে, আলাদা আলাদা হলে হবে না। বিনা পানৌ যশাসাটা খেয়াল করো, বিনা প্রথমার এক বচন, পানৌ সপ্তমীর এক বচন, এদের দুজনের মধ্যে সমাস হচ্ছে, কিন্তু দেখো দুজনের বিভক্তি বচন আলাদা। সুতরাং এরা কিন্তু সমানাধিকরণ পদ নয়। তাহলে সমানাধিকরণ পদ কি করে বুঝবো? যে দুটি পদের মধ্যে সমাস হচ্ছে, যারা দুজন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তাদের ব্যাস বাক্যে দেখো একই রকম বিভক্তি আছে কিনা, তাহলে বুঝবে এরা সমানাধিকরণ। যেমন দেখো, উপরৃত পশু প্রথমার এক বচন, উদ্ধৃত ঔদনা প্রথমার এক বচন, পীতম অম্বরম এক বচন এক বচন, বীরাহা পুরুষাহা, বীরাতে বিসর্গ হবে, প্রথমার বহু বচন হয়েছে। হ্যাঁ, উদকম প্রাপ্তম উদকম প্রথমার এক বচন, ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন, সব লিঙ্গ বিভক্তি বচন তিনটেই এক। এই রকম যে পদগুলি রয়েছে তাদেরকে আমরা বলবো সমানাধিকরণ বিশিষ্ট পদ। এই রকম সমানাধিকরণ বিশিষ্ট পদের সঙ্গে অন্য একটি সমানাধিকরণ বিশিষ্ট পদের অন্যার্থ প্রধানে, অন্য মানে অপর একটি অর্থের যদি সৃষ্টি হয়, তখন হবে সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে এক কথায় কি, সমানাধিকরণ বহুব্রীহিতে কি থাকবে? এমন দুটি পদ থাকবে যাদের লিঙ্গ বিভক্তি বচন একই রকম হতে হবে। আচ্ছা, তার মানে কি, দেখো আরো সংক্ষেপে লিখে দেওয়া হচ্ছে ভেঙে, একাধিক প্রথমা বিভক্তি যুক্ত পদ থাকতে হবে। প্রত্যেকটা দেখো প্রথমা বিভক্তি যুক্ত পদ রয়েছে, প্রত্যেকটা, অন্য কোনো বিভক্তি থাকবে না কিন্তু। নেক্সট, প্রথমান্ত পদ দুটির একটা বিশেষ্য হবে আর একটা বিশেষণ হবে। প্রাপ্তম উদকম কি পেয়েছে? উদক পেয়েছে। তাহলে প্রাপ্তম হচ্ছে বিশেষণ, উদক হচ্ছে বিশেষ্য। উড়হ রথহ, রথ বহন করছে, তাহলে বহন করা হচ্ছে এমন রথ, উড় হচ্ছে বিশেষণ, রথ হচ্ছে বিশেষ্য। উপরৃত পশু, পশু উপহার দেওয়া হচ্ছে, কি উপহার দিচ্ছে? পশু, বিশেষ্য পদ। কেমন পশু? উপরৃত পশু, যাকে উপহার দেওয়া হচ্ছে এমন পশু। তাহলে উপরিত বিশেষণ, তাহলে একটা বিশেষ্য একটা বিশেষণ থাকতেই হবে। এবার তার মানে বিশেষ্য বিশেষণ থাকলেই যে কর্মধারায় হবে তা নয়, কিন্তু বিশেষ্য বিশেষণটা কি হচ্ছে? অন্য একজনের অর্থে হচ্ছে, তাই বহুব্রীহি। এখানেই হচ্ছে বহুব্রীহির সঙ্গে কর্মধারয়ের পার্থক্য। কর্মধারয়তে বিশেষ্য বিশেষণ আছে, এখানেও বিশেষ্য বিশেষণ আছে, কিন্তু কর্মধারয়তে কি হচ্ছে? অন্য অর্থ প্রদান হয় না, উত্তর পদার্থ প্রদান হয়, এখানে কিন্তু অন্য পদার্থ প্রদান। আচ্ছা, প্রথমার অর্থ ব্যতীত অন্য কোনো বিভক্তির অর্থে এটা তো প্রয়োজনীয় নয়। তাহলে সূত্র কি? অনেকম অন্য পদার্থে। এই সূত্রটা খুব একটা লাগবে না, তবু জেনে রাখো। প্রধান প্রধান সূত্রগুলো বলেছি, একটা দুটো করে জানতে হবে। সেই প্রধান প্রধান একটা দুটো সূত্রই কিন্তু আমি লিখেছি। অনেকম, অনেক পদ অন্য পদার্থে, অনেকগুলি পদ অন্য কোনো পদের অর্থে যদি হয় তাহলে বহুব্রীহি সমাস। এই সূত্রটা দিয়ে বলে এটা কোন সমাসের সূত্র, এইটুকু দিতে পারে। অনেকম
অন্য পদার্থে, অনেকগুলি পদ যদি অন্য পদের অর্থে সমাসবদ্ধ হয়, অন্য একটা পদের অর্থ বোঝায়, নতুন একটা পদের অর্থ বোঝায়, তাহলে কি সমাস হবে? বহুব্রী সমাস হবে। এবার সমানাধিকরণ ব্যাপারটা কি দেখো, প্রাপ্তম উদকম, জল পেয়েছে, ইয়াম সা, যে পেয়েছে, কে পেয়েছে জল? বলা হচ্ছে যে প্রচন্ড রোদ্রে গরমে একদম সব গ্রামগুলি শুকিয়ে গেছে, কিন্তু কৌশাম্বী নামক বা অমুক গ্রামটি জল পেয়েছে। কে জল পেয়েছে? অমুক গ্রামটি জল পেয়েছে। তাই প্রাপ্ত দেখো কে পেয়েছে, দেখো দ্বিতীয়ার অর্থে হলো, এইখানে দ্বিতীয় বিভক্তির অর্থটা রয়েছে, কিন্তু পদ দুটোর খেয়াল করো, প্রাপ্তম, প্রাপ্ত ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন, উদকম ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন, উদক হচ্ছে বিশেষ্য, প্রাপ্তম হচ্ছে বিশেষণ, বিশেষ্য বিশেষণ রয়েছে, এবং এরা অন্য একজনের অর্থ প্রাধান্য করছে। জম যে পেয়েছে, সবসময় যে যশস্বয় হবে তা নয়, কিন্তু অন্য কিছুও কিন্তু হতে পারে। যার তার যশস যস্যাসা থাকলেই যে বহুব্রীহি এবং ওইগুলোই থাকবে, আর কিছু থাকবে না, এইরকম কিন্তু চিন্তা করার কোনো জায়গা নেই। সেটা কিন্তু আজকে আমরা স্পষ্ট করে দেখবো এখানে। তাহলে ইয়ামসা যাকে পেয়েছে, প্রাপ্ত উদক গ্রাম, কোন গ্রামটা পেয়েছে? প্রাপ্ত উদক। কে পেয়েছে? ওই গ্রামটি পেয়েছে। তাহলে এখানে দ্বিতীয় বিভক্তির অর্থ হলো, প্রথমা বিভক্তির অর্থে সমানাধিকরণ হয় না, প্রথমা ব্যতীত বাকি বিভক্তির অর্থে হয়। আচ্ছা, উড়ো রথ, এবার আমি সহজে কি করে করবো? এই যমস, এই অংশটুকু কিন্তু সমাজবদ্ধ পদে থাকে না। জেনস, এটা সমাজবদ্ধ পদে থাকবে না। যস্মৈ স, যস্য স, এগুলো সমাজবদ্ধ পদে থাকবে না। প্রাপ্তম উদকম, তুমি কি করে দিবে? প্রাপ্ত দক। এবার দেখো, প্রাপ্ত দকম, ময় হসন্ত রয়েছে, এখানেও ময় হসন্ত রয়েছে, প্লিজ মিউট করবেন। মিউট করবেন, কার আনমিউট রয়েছে? বাজে সাউন্ড আসছে। প্রাপ্তম উদক, স্যার আপনার মিউট হয়ে গিয়েছে। স্যার শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে। স্যার আপনার মিউট হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে, মাইকটা স্পেশাল একটা মাইক, কিন্তু হঠাৎ করে কোনো কারণে কাজ করছে না। আমি অন্য একটা জায়গা থেকে মোবাইল থেকে বলছি। হ্যাঁ, অসুবিধা হলে আবার বলবে, কোথাও যদি অসুবিধা হয়ে থাকে। Okay. হ্যাঁ, যেটা বলছিলাম, যে কি করে বুঝবো যে স্যার এখানে প্রাপ্ত উদক, প্রাপ্তম উদকম এটা রয়েছে, তাহলে পরীক্ষার হলে আমি তো প্রাপ্ত দকম অপশনও থাকবে, প্রাপ্ত দকম করব না প্রাপ্ত দক করব, কোনটা করব? এইবার তোমাকে কি করতে হবে, যম স, যদি এই পাশের বাক্যটা দিয়ে দেয়, কাকে বলছে, লাস্টে কে রয়েছে এটা দেখো, স রয়েছে, মানে কোন একজন পুরুষকে বোঝাচ্ছে, পুংলিঙ্গ প্রথমার এক বচন, কোন একজন পুরুষকে বোঝাচ্ছে, তখন তুমি কি করবে? পুংলিঙ্গ প্রথমার এক বচন, যেহেতু পুরুষকে এখানে যম স বলেছে, তুমিও পুংলিঙ্গ প্রথমার এক বচন করবে। এইখানে কি আছে এটা দেখার দরকার নেই, এইখানে পুংলিঙ্গ প্রথমার এক বচন করে দিলে ঠিক। পরেরটা দেখো, উড়হ রথ জেনস, এই বাক্যগুলি পেয়েছো, কিন্তু মানে বোঝার চেষ্টা করো আজকে ভালো করে। উড়হ রথ জেনস, মানে যার দ্বারা রথ বহন করা হয়েছে। উড়ো শব্দটা এসেছে বহ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে হয় উড়, বহ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে উড়। রথ, তাহলে রথ বহন করা হচ্ছে কার দ্বারা? সেই তাকে বোঝানো, অশ্বকে বোঝানো হচ্ছে। এটা অন্য পদার্থ, এই ব্র্যাকেটে যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে অন্য পদার্থ। এইগুলো তোমাকে লিখতে হবে না, কিন্তু পড়ার সময় মানেটা বুঝতে তোমায় সাহায্য করতে। উড়ো রথ মানে কি? যার দ্বারা রথ বহন করা হচ্ছে, সে হচ্ছে উড়ো রথ।
তাহলে জেনো স এইরকমও থাকতে পারে। এইবার তুমি খেয়াল করবে এই সতে কোন বিভক্তি, কোন বচন, কোন লিঙ্গ রয়েছে। তুমি খেয়াল করো যে সতে পুংলিঙ্গ প্রথমার এক বচন রয়েছে, তুমিও উড়োরথতে পুংলিঙ্গ প্রথমার এক বচন করবে। এইখানে যদি সা থাকতো তাহলে উড়ো রথা করতে, তৎ থাকতো উড়ো রথম করতে। এইভাবে তোমাকে কিন্তু ভাবতে হবে। আবার দেখি আরো উদাহরণ সমানাধিকরণে, উপরিতঃ পশু যস্মৈ স, যার উদ্দেশ্যে পশু দান করা হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে। তাহলে উপরিততে কি রয়েছে, বিসর্গ রয়েছে। পশুতেও দেখো বিসর্গ রয়েছে, দুটোই প্রথম আর এক বচন। বিসর্গ রয়েছে মানে পুংলিঙ্গ প্রথম আর এক বচন রয়েছে দুটোতেই। কিন্তু কি করা হচ্ছে, যস্মৈ, যার উদ্দেশ্যে দান করা হচ্ছে স। তাহলে যাকে দান করা হচ্ছে উপরিত পশু। তাহলে উপরিত পশুর ব্যাস বাক্যটাও কিন্তু আমরা অনেক সময় কিন্তু চাইতে পারে। দুটো দিকে কিন্তু আমাকে পড়তে হবে, ব্যাস বাক্যও পড়তে হবে, তার সাথে সাথে এই পাশে। তাহলে উপরিত পশু, এটাও পুংলিঙ্গ প্রথম আর এক বচন। উপরিত পশুকে রুদ্র, রুদ্রকে দান করা হচ্ছে। এখানে চতুর্থী বিভক্তির অর্থ রয়েছে। উদ্ধৃত ওদন যস্যাশা, ঠিক দেখো এখানে কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, আর কিন্তু স দিলাম না, এবার সা দিয়েছি। এটা খেয়াল করো, উদ্ধৃত ওদন, ওদন তোলা হচ্ছে, তোলা হয়েছে। তা প্রত্যয়ান্ত পদ বিশেষণ হয়, আমরা প্রত্যয়ের ক্লাসগুলিতে পড়েছি। উদ্ধৃত ওদন, তোলা হচ্ছে যস্যা, যার থেকে। এখানে কিন্তু পঞ্চমীর অর্থ রয়েছে, যস্যা মানে এখানে ষষ্ঠী নয়, যার থেকে তোলা হচ্ছে। দুটো দেখতে একই, যস্যা এবং পঞ্চমীর এক বচন, ষষ্ঠীর এক বচন, দুটো একই রূপ, কিন্তু এখানে পঞ্চমী হচ্ছে। যার থেকে ওদন তোলা হচ্ছে সা, সেই জিনিসটা, সেই জিনিসটা স্থলী, স্থলী মানে পাত্র, হাড়ি, হাড়ি থেকে তোলা হচ্ছে। তাহলে উদ্ধৃত ওদনা শব্দের মানে হচ্ছে যার থেকে ওদন তোলা হচ্ছে সেই পাত্রটি। স্ত্রীলিঙ্গে হলে স্থলী। আমি যদি এখানে যস্যা তৎ করতাম হতো, তখন হতো মানে পাত্রম, কোন একটা পাত্রকে বোঝাতো, ক্লিবলিঙ্গে বোঝাতো। এখানে স্ত্রীলিঙ্গবাচক কোন একটা অর্থকে বোঝাচ্ছে, যেটা অন্যার্থ। এখানে স্থলীটা অন্যার্থ। পীতম অম্বরম যস্য স, পীত বর্ণের, অম্বর মানে বস্ত্র, হ্যাঁ, পীত বর্ণের যিনি বস্ত্র ধারণ করে রয়েছেন তাকে পীতাম্বর বলা হচ্ছে। হরিকে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে পীতাম্বর। তাহলে এখানে পীত মানে পীত বর্ণটাকেও বোঝাচ্ছে না, আর অম্বর মানে বস্ত্রটাকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কে, নতুন একজনকে বোঝাচ্ছে, তিনি হলেন হরি। তাহলে পীতাম্বর মানে হচ্ছে হরি। কিন্তু যদি যশস্ব না থাকতো, শুধু যশস্বটা দিল না, পীতম অম্বরম দিল, তাহলে কি হতো, পীত বর্ণকে বোঝাচ্ছে আর অম্বর একটি বস্ত্র, বিশেষ্য পদকে বোঝাচ্ছে। তাহলে এটা বিশেষ্য বিশেষণ হতো, আর বিশেষ্য বিশেষণ হলেই কর্মধারায় হয়ে যেত। কিন্তু এই অতিরিক্ত এই যস্য স, এইটাই হচ্ছে অন্যার্থকে বুঝিয়েছে, নতুন একটা অর্থকে বুঝিয়েছে। এই নতুন অর্থ যখন হলো তখনই পীতাম্বরা পুংলিঙ্গে হয়ে গেল। যস্য স যখনই হলো তখন পীতাম্বর, পীত আর অম্বর যুক্ত করে দাও এবং শয়ে যা যা বিভক্তি রয়েছে সেগুলো জুড়ে দাও, হয়ে যাবে। আর শুধু পীতাম্বরম থাকলে তখন আবার কিন্তু অব্যয়ভাব করতে, ওই কর্মধারায় করতে হতো। পীতাম্বরম, পীতাম্বরম ক্লিবলিঙ্গে করতে হতো। আর এখানে কিন্তু পীতাম্বরা, তাহলে পীতাম্বর মানে হরিকে বুঝিয়েছে, এটাই হচ্ছে অন্যার্থ প্রধান, কিন্তু আছে ষষ্ঠী। বীরা পুরুষাহা, বীর পুরুষ যুক্ত যে গ্রাম, বীরাহা পুরুষাহা যস্মিন, বীর পুরুষেরা যেখানে থাকে স, সেই গ্রামকে বুঝিয়েছে। তাহলে এখানে গ্রাম হচ্ছে অন্যার্থ প্রধান, অন্য একটা জায়গাকে বোঝাচ্ছে। এখানে না বীরকে বোঝাচ্ছে, না পুরুষকে বোঝাচ্ছে। তাহলে বীর ও পুরুষকহ গ্রাম, কেমন গ্রাম, যে গ্রামে অনেক পুরুষ রয়েছে, সবাই বীর বীর পুরুষ, হ্যাঁ, অনেক বীর পুরুষ রয়েছে, বীর পুরুষ যুক্ত যে গ্রাম। তাহলে গ্রামটা হচ্ছে অন্যার্থ, এটা ব্র্যাকেটে দিয়েছি, এটা হচ্ছে অন্যার্থকে বোঝাচ্ছে, এটা বোঝার জন্য দিয়েছি, এটা কিন্তু লিখতে হয় না। তাহলে এই জস্মিন মানে যেখানে আছে। তাহলে দেখো জস্মিন এলো, হ্যাঁ, যস্য হলো, যস্যা এলো, যস্মৈ এলো, জেনো এলো, জম এলো, সব কিন্তু এই বিভক্তি, অন্যান্য দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী বিভক্তিকে বুঝিয়েছে। তার মানে শুধুই যে যস্য স থাকলে আর যস্যা স থাকলে বহুব্রীহি হবে, সেই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হলো। তাহলে এখানে আমরা কি দেখলাম, সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে সমানাধিকরণ কি পেলাম, যে দুটি পদের মধ্যে সমাস হচ্ছে তারা দুজনেই দেখো প্রথমা বিভক্তি যুক্ত। এইভাবে কিন্তু আমরা খেয়াল রাখতে হবে, দুটোতেই দেখো প্রথমা রয়েছে, সব কটাতে প্রথমা রয়েছে, সেটা ক্লিবলিঙ্গ হতে পারে, এক বচন, দ্বিবচন, বহু বচন হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এইটা কেন পড়লাম, এসএসসি তে কি লাগবে এগুলো? হ্যাঁ লাগবে। কিভাবে হবে, তোমাকে উদাহরণ দিয়ে দিল যে বীরা পুরুষাহা যস্মিন স, বীরা পুরুষাহা যস্মিন স বীর পুরুষক ড্যাশ, এটি ব্যতিহার বহুব্রীহি, এটি সমানাধিকরণ বহুব্রীহি, এটি ব্যাধিকরণ বহুব্রীহি, এটি কর্মধারয় সমাস। চারটে অপশন দিল, এবার তুমি কি করবে, তুমি তো
বহুব্রীহি সমাস বুঝে পড়ে আসনি, শুধু মুখস্থ করে এসছো, তখন কিন্তু এই সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার না বুঝলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং এসএসসিতে কিন্তু এইভাবে প্রশ্ন এসেছে, হ্যাঁ, প্রশ্ন আসতো, ব্যতিহারটা মাঝে মাঝেই আসতো, এবং ব্যাধিকরণ, ব্যতিহার আর ব্যাধিকরণ, সমানাধিকরণটা আসতো না, কারণ সমানাধিকরণ সোজা। ব্যতিহার আর ব্যাধিকরণ দিয়ে প্রশ্ন হতো যে ব্যতিহার বহুব্রীহি বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। 2 নম্বর, এক কথায় এক লাইনে লিখতে হবে ব্যতিহার বহুব্রীহি কাকে বলে, আর এক লাইনে উদাহরণ দিতে হবে। 3 থেকে 4 লাইনের মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে যেটা ব্যতিহার বহুব্রীহি হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, একটা উদাহরণ দিয়ে বলতে পারে এটা কিরকম বহুব্রীহি হয়েছে। কেন হবে না? একই তো জিনিস, ওইখানে লিখিত হতো, এখানে এমসিকিউ হবে। সেই জন্য কিন্তু এইভাবে পড়ার দরকার আছে, একটু কিন্তু আলোচনার দরকার রয়েছে। একদম শর্টকাটে কিন্তু সবসময় হবে না, একটু আলোচনা কিন্তু প্রয়োজন, এবং অতি সংক্ষেপ আলোচনা। কিন্তু এখানে এখানে প্রত্যেকটা কিন্তু সূত্র ধরে করা যায়, কোনো দরকার নেই, কোনো রকম ভাবে মাথায় আনবে না সূত্রের কথা এখানে। নেক্সট চলে যাবো ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি কি? নামটা শুনেই বুঝতে পারছো, বি অধিকরণ। বি অধিকরণ, অধিকরণটা যাদের পৃথক পৃথক, অধিকরণটা যাদের ভিন্ন, তারাই হলো ব্যাধিকরণ। আগেরটাই দেখেছিলাম যাদের সঙ্গে যাদের সমাস হচ্ছে, যে দুটি পদের মধ্যে সমাস হচ্ছে, তাদের দুজনের অধিকরণই সমান। কিন্তু এখানে দেখবো আলাদা। কেমন? বিনাতে দেখো একের এক, প্রথম আর এক বচন। পানৌ, পানিতে কোথায় রয়েছে? হাতে রয়েছে, সপ্তমীর এক বচন। তাহলে এই প্রথম পদটাই রয়েছে একের এক, আর পরেরটাই রয়েছে সাতের এক, মানে সপ্তমীর এক বচন। দুটো দেখো বিভক্তি বচন আলাদা আলাদা না? বিনা স্ত্রীলিঙ্গবাচক, আর সপ্তমী তার প্রথম আর এক বচন, আর পানি মানে হাত পুংলিঙ্গবাচক, প্রথম আর সপ্তমীর এক বচন। তাহলে দুটোতে বিভক্তি, এটা প্রথম বিভক্তি, এখানে সপ্তমী বিভক্তি, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। চক্রম, ক্লীবলিঙ্গ, পানি পুংলিঙ্গ। আবার দেখি দণ্ড, পুংলিঙ্গ, এটাও পুংলিঙ্গ। তো লিঙ্গ বিভক্তি বচন কিন্তু দুটোরই মিলছে না, কম বেশি কিন্তু পার্থক্য থাকছে। এইরকম যখন হয় তখন তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। আমরা সবাই বিনা পানি পড়েছি, কিন্তু পরীক্ষা দিয়ে যদি বলে বিনা পানৌ যস্যা সা, এখানে কি রকম বহুব্রীহি হয়েছে, তার জন্য কিন্তু এইভাবে তোমায় একটু অন্তত জানতেই হবে, এবং দিতেই পারে যে বিনা পানৌ যস্যা সা ড্যাশ, এখানে কি ধরনের বহুব্রীহি হয়েছে, কি ধরনের সমাস হয়েছে, কি প্রকার সমাস হয়েছে। বহুব্রীহি বললো না, কি প্রকার সমাস হয়েছে, সেই অপশনে দিয়ে দিল ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, হ্যাঁ, এবং অন্য একটা কিছু দিয়ে দিল, বা কোনোটি নয় দিয়ে দিল। তখন কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু তোমার মিনিমাম এইটুকু আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু প্রয়োজন পড়বে। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি বাকি উদাহরণগুলি দেখো। বিনা পানি মানে সরস্বতীকে বোঝালো, অন্য পদার্থ প্রধান হলো, এবং দুটোই যে দুটির মধ্যে সমাস হচ্ছে তাদের বিভক্তি বচন আলাদা। চক্রম, পানৌ যস্য স, চক্রপানি, চক্র যার পানিতে রয়েছে সে চক্রপানি, চক্র যার হাতে রয়েছে, কার হাতে চক্র থাকে? দেখো অন্য পদার্থ প্রধান, সব জায়গাতে অন্য পদার্থ প্রধানগুলো কিন্তু পড়ার সময় খেয়াল করবে। দণ্ড পানৌ যস্য স, দণ্ডপানি, এইভাবে যদি পড়ো তাহলে পরীক্ষায় নতুন একটা উদাহরণ হলে তুমি বুঝতে পারবে, তাই তো, এটা তো অন্য পদার্থ হলে হতে পারে। যে দণ্ড পানৌ যস্য স, দণ্ডপানি মানে কি? যার হাতে দণ্ড রয়েছে তিনি রাজা, যার হাতে শাসনের ক্ষমতা রয়েছে তিনি রাজা। তো এইরকম করে ব্যাধিকরণ বহুব্রীহি হয়। তাহলে সমানাধিকরণে কি দেখলাম? যাদের মধ্যে সমাস হচ্ছে তাদের দুজনেই সেম সেম বিভক্তি থাকবে, দুটোতেই প্রথমা থাকবে। আর ব্যাধিকরণে কি দেখলাম? এই যাদের মধ্যে সমাস হচ্ছে তাদের মধ্যে বিভক্তি বচন ভিন্ন ভিন্ন হতে পারে, দুটো যে একই রকম কোন রকম ভাবে কিন্তু এখানে হবে না। তাহলে এই দুটো হচ্ছে প্রধান বিভাগ। এছাড়া বিশেষ বিভাগও তো থাকে, হ্যাঁ, স্পেশাল কিছু ক্যাটাগরি থাকে। সে স্পেশাল ক্যাটাগরি কি? ব্যতিহার বহুব্রীহি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ব্যতিহার বহুব্রীহি উদাহরণের জন্য ইম্পর্টেন্ট, এবং কি সমাস হয়েছে, হ্যাঁ, উদাহরণ তুলে তুলে কি সমাস হয়েছে সেটার জন্য ইম্পর্টেন্ট। মানে ব্যাস বাক্যও চাইতে পারে, আবার উদাহরণ দিয়ে বলতে এটা কি সমাস হয়েছে। যেহেতু ব্যতিহার বহুব্রীহি এসএসসি তে কিন্তু গোটা 2-3 বার কিন্তু এসেছে, 2016 সাল কিন্তু নয়, তার পুরনো সালের কথা বলছি, ব্যতিহার বহুব্রীহি এসেছে। সুতরাং বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং আমরা সবাই এটা পড়ে এসেছি কম বেশি। তাহলে ব্যতিহার বহুব্রীহি কি জিনিস? ব্যতিহার বহুব্রীহি মানেই হচ্ছে, হ্যাঁ, একটা সপ্তমান্ত পদ থাকবে, বানানটা ভুল রয়েছে, হ্যাঁ, সপ্তম ফলা নয়, তো সপ্তমান্ত পদ থাকবে, আর একটা তৃতীয়ান্ত পদ থাকবে। এছাড়া কিন্তু অন্য কোনো পদ থাকবেই না, এখানে কোনো রকম ভাবে থাকবে না। এইটা দেখেছো মানে, আর যদি দেখো মারামারি বোঝাচ্ছে, ব্যাস হয়ে গেল ব্যতিহার বহুব্রীহি, আর কিছু না। কি থাকবে? একটা সপ্তমান্ত পদ, মানে দুটো সপ্তমান্ত পদ, যা থাকবে শুধু সপ্তমান্তই থাকবে, অথবা শুধু তৃতীয়ান্তই থাকবে, এবং তাদের মধ্যে মারামারি বোঝাচ্ছে, কোনো না কোনো ভাবে ফাইটিং বোঝাচ্ছে, ব্যাস হয়ে গেল ব্যতিহার বহুব্রীহি। আর কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এইবার কি টেকনিক্যাল ছোট ছোট বিষয় রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। কি
তৃতীয়ান্ত পদ একটা ক্রিয়ার অনুষ্ঠান বোঝাবে, এবং সেই ক্রিয়াটা অবশ্যই কিন্তু মারামারি বা গ্রহণ করা বোঝাবে। গ্রহণ এবং প্রহরণ দুটো অর্থ হয়, তাহলে একটা ক্রিয়াকেই দুজনে মিলে করবে, তবেই কিন্তু এই সমাস হবে। এবং এই তৃতীয়ার অর্থ এবং সপ্তমীর অর্থ কি? যদি কোনো সপ্তমান্ত পদ থাকে, মানে সপ্তমী বিভক্তিযুক্ত পদ থেকে, তার মানে হবে গ্রহণ করা। এবং তৃতীয়া বিভক্তিযুক্ত হয় তখন মানে হবে প্রহরণ করা। কিন্তু তবু একটা যুদ্ধ ব্যাপার কিন্তু দুজনের মধ্যে থাকতেই হবে। কেমন দেখা যাক, যে কেশেষু কেশেষু, এটা কে হবে? কেশেষু গৃহীত্বা ইদম যুদ্ধম প্রবৃত্তম, যুদ্ধ একটা থাকতেই হবে। যুদ্ধ না হলে কিন্তু এই ব্যতিহার সমাসটা হবে না। কোন রকম ভাবে যুদ্ধ না থাকলে কিন্তু হবে না। যখনই দেখবে যে যুদ্ধ ব্যাপার বোঝাচ্ছে, ব্যতিহার হবে। এবং কি থাকবে? দুটো পদ একই রকম থাকবে, দুটো পদ একই রকম, কমন দুটো পদ একই রকম। কেশা কেশি, দেখো দুটো পদ একই শব্দ রয়েছে, এই পাশ ও পাশ দুপাশেই একই ধরনের দুটো শব্দ রয়েছে। তাহলে ব্যতিহার বহুব্রীর কোনোদিনও ভুল হবে না যদি তুমি এইভাবে পড়ো। সে তোমার ব্যাসবাক্য দিক আর সমাসবদ্ধ পদ দিক, যাই দিক না কেন, তুমি বলে স্যার এটা ব্যতিহার বহুব্রী হয়েছে, একবারে চিনতে পারবে। তাহলে কেশা কেশি ব্যতিহার বহুব্রী, কেশ চুল ধরে ধরে টানাটানি করে যুদ্ধ হচ্ছে, কেশা কেশি। দণ্ড ইচ্ছা প্রবৃত্ত ইদম যুদ্ধম প্রবৃত্তম, দণ্ডাদণ্ডী, মুষ্টা মুষ্টি, লাঠা লাঠি বাংলাতে আছে, এই ধরনের সবগুলি কিন্তু ব্যতিহার বহুব্রীর উদাহরণ। এইবার ব্যতিহার বহুব্রীতে একটা বিষয় রয়েছে কি, মূল শব্দ হচ্ছে কেশ, কয়কার তালব্য স, তাহলে কেশ আর কেশ হতো কেশ কেশ, এরকম হওয়া উচিত ছিল। কেশা কেশ, এই আকারটা কোথা থেকে এলো, আর শেষে যে রস্যিকারটা এলো, এটা কোথা থেকে এলো? এবং ব্যতিহার বহুব্রীর এই দুটো কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, যে ব্যতিহার বহুব্রীতে যখন আমি দুটো পদের সঙ্গে, একটা পদের সঙ্গে আরেকটা পদকে যুক্ত করছি, তার মাঝখানে দেখো রস্বস্বর থাকলে দীর্ঘস্বর হয়ে যাবে। মুষ্টি মুষ্টি, মুষ্টি প্রথমটা দীর্ঘিকার হবে, পরেরটা রস্যিকার হবে। তাহলে এখানে দীর্ঘস্বর হলো, কেন দীর্ঘস্বর হলো? তখন একটা সূত্র পানিনি করছেন অন্যেষামপি দৃশ্যতে, সেই সূত্র অনুসারে বলছেন যে পূর্বে যে পদটা রয়েছে তার অন্তঃস্বরে দীর্ঘ হবে। সূত্র জানার দরকার নেই, তুমি কি করবে, যে দুটো শব্দ লিখছো কেশাকেশি, প্রথম শব্দটাতে তুমি দীর্ঘস্বর করে দাও, প্রথম শব্দের শেষ স্বর যেটা রয়েছে সেটাকে দীর্ঘস্বর করে দাও। কেশ অকার রয়েছে, করে দাও আকার, হয়ে গেল কেশা। দণ্ড রয়েছে, অকার রয়েছে, দণ্ডা করে দাও, হয়ে গেল দণ্ডা। মুষ্টি, ময়ূরসু মূর্ধন্যস্ব ঠয় রশ্মি, মুষ্টি, তুমি করে দাও মুষ্টি, দীর্ঘিকার করে দাও, প্রথম শব্দটা তৈরি হয়ে গেল। এবার কি, শেষে দেখো একটা রস্যিকার এসেছে, এবং সব জায়গাতে আসবে ব্যতিহার বহুব্রীতে কমন এই দুটো নিয়ম, এই যে ইচ কর্ম ব্যতিহারে এবং অন্যেষামপি দৃশ্যতে, এটা সব জায়গাতে কমন। তাহলে ইচ আসবে, ইচের কি থাকে? শুধু রস্যই থাকে। তাহলে দেখো সব ব্যতিহার বহুব্রীর শেষে একটা করে রস্যই থাকবে, থাকবেই থাকবে। দণ্ডা দণ্ডী, কেশা কেশি, মুষ্টা মুষ্টি মুষ্টি, সব জায়গাতেই কিন্তু রয়েছে। তাহলে শেষে একটা রস্যিকার রয়েছে, দেখো রস্যি। তাহলে দুটো বৈশিষ্ট্য জানো, এক হচ্ছে প্রথম যে শব্দ রয়েছে তার আদি স্বরটা দীর্ঘ হয়ে যাবে, আর শেষে যে রস্যিকারটা রয়েছে, মানে শেষে যে স্বর রয়েছে সেখানে একটা রস্যইকার আসবে। এই দুটো নিয়ম কিন্তু মাস্ট থাকবে। তাহলে ব্যতিহার বহুব্রী চেনার এই দুটো নিয়ম, প্লাস প্রথমে আর একটা নিয়ম বলেছি কি, একই শব্দ দুবার লেখা থাকবে, হয়ে গেল ব্যতিহার বহুব্রী চেনার নিয়ম। এবার ব্যাস বাক্যটা তোমাকে করতে হবে, একটা যুদ্ধের ব্যাপার স্যাপার এখানে জুড়তে হবে। আর সপ্তমী থাকলে মানে হবে গ্রহ ধাতুর সঙ্গে তাজ করো গৃহীত্বা, গ্রহের সঙ্গে তাজ করে গৃহীত্বা হয়েছে। আর দণ্ড প্রহৃত্য, প্রহার করে, প্রপূর্বক হৃ ধাতুর পরে লপ প্রত্যয় করা হয়েছে। আর ইদং যুদ্ধং প্রবৃত্তম দুটো জায়গাতেই রয়েছে। এই জায়গাগুলো তুমি তোমার মতো লিখতে পারো, হ্যাঁ, এটাতে খুব বেশি বাধ্যবাধকতা নেই। তাহলে এই যে দণ্ডাদণ্ডী আর কেশাকেশি, তুমি এবার প্রশ্ন করতে পারো, স্যার কেশাকেশি তো রস্যিকারান্ত শব্দ, মুনি শব্দের মতো, দণ্ডাদণ্ডীও তো দেখছি রস্যিকারান্ত মুনি শব্দের মধ্যে বিসর্গ দিতে পারি? অপশনে দেখা গেল বিসর্গ দিয়ে দিল পরীক্ষায়, এবং দেবেও তোমাকে কেশেষু গৃহীত ইদং যুদ্ধং প্রবৃত্তম যদি দেয়, এবং অপশন যদি দেয় অবশ্যই একটা বিসর্গ দেবে, একটাতে বিসর্গ দেবে না, একটাতে কেশ কেশি দেবে, এইরকম করে 3-4টে অপশন কিন্তু থাকবে। কি করবে, কেন বিসর্গ হবে না, এটা জানলে তোমার আর কখনো সংশয়টা থাকবে না। এই বিসর্গ কিন্তু এখানে হবে না, কেন? এই কেশাকেশি দণ্ডাদণ্ডী এরা হচ্ছে অব্যয়, অব্যয় হয়ে গেলে তারপরে সু ও যশ যুক্ত করা যাবে না। কেন অব্যয়? ওই যে ইচ প্রত্যয় যুক্ত হলে সেই শব্দগুলো অব্যয় হয়ে যায়। তাহলে একদম সহজ কথা কি জানলাম, ব্যতিহার বহুব্রীতে কি থাকবে, একই ধরনের দুটো শব্দ থাকবে, কেশ কেশ, দণ্ড দণ্ড, মুষ্টি মুষ্টি। এবং এটা প্রথম জিনিস। দুই হচ্ছে একটা মারামারি বোঝাবে, ইদম যুদ্ধম প্রবৃত্তম, সপ্তমী থাকলে সেটাকে গ্রহণ করে মারামারি হবে,
টানাটানি করে মারামারি হবে, আর তৃতীয়ান্ত থাকলে হচ্ছে ছুড়ে ছুড়ে মারামারি হবে, লাঠি দিয়ে মারামারি হচ্ছে, তো এরকম ধরনের মানে হবে। আর কি হচ্ছে, প্রথম শটটা দীর্ঘস্বর হয়ে যাবে আর শেষ শটটা কি হয়েছে, এটা রস্বীকার হবে। এইগুলো হচ্ছে কমন বিষয়। এইটুকু জানলেই ব্যতিহার বহুব্রীহি শেষ, এবং ব্যতিহার বহুব্রীর উদাহরণ কিন্তু খুব বেশি পাওয়া যায় না, সুতরাং খুব লিমিটেড জায়গা, আবার খুব ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং বুঝে পড়তে হবে, এইটুকু অন্তত বুঝে পড়তে হবে, এর বেশি আর লাগবে না, এর বেশি কোনো রকম ভাবেই লাগবে না, এইটুকু পড়লে না। এবং দেখো, শুধু তো পরীক্ষা ক্র্যাকের জন্য নয়, এরপর ইন্টারভিউ আসবে। বাই চান্স যদি ইন্টারভিউ থেকে সমাস ধরে, অব্যয়ভাব এবং বহুব্রীহি আর কর্মধারয়, এই তিনটি জায়গা থেকে কিন্তু সমাস ধরার জায়গা প্রবল। দ্বন্দ্ব সমাস সবাই পারে, সবাই জানে, কম বেশি জানে, কিন্তু যদি এই তিনটি জায়গা ধরে তখন কিন্তু একটু বুঝিয়ে বলাটা একটু চাপ হয়ে যাবে। তার জন্য কিন্তু এখন থেকেই তোমায় তৈরি হতে হবে, পরে কিন্তু সেই সুযোগটা কম পাবে, হাতে সময় কম থাকবে। হ্যাঁ, এবং মিনিমাম এইটুকু তোমায় জানতে হবে, প্রশ্নকর্তা কখনোই চাইবে না বাবা তুমি ডেপথে আলোচনা করো, বিশাল কিছু আলোচনা করো, এত নয়, তুমি মিনিমামটা সঠিকভাবে জানো কিনা, যেটুকু বলছো সেটুকু ঠিক বলছো কিনা, অন্তত বুঝিয়ে দিতে পারছো কিনা, এইটুকুতেই যথেষ্ট। সুতরাং ব্যতিহার বহুব্রী ক্লিয়ার, যে ব্যতিহার বহুব্রীতে বেসিক জিনিস এইগুলো থাকবে, একবারে একবার চোখ বুলিয়ে ওয়ান লাইনার হিসাবে দেখে নেবে। নেক্সট, এবার তিন রকম মানে প্রথম দু রকম বিভাগ দেখলাম, এটা স্পেশাল বিভাগ দেখলাম। এবার বহুব্রীতে তো আরো অনেক অনেক উদাহরণ আছে, উদাহরণের কোনো শেষ নেই, বহুব্রীতে প্রচুর উদাহরণ রয়েছে। কি করব, আমরা একটু বুঝে বুঝে উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করব। দেখা যাক। স্যার একটা কথা বলবো? তাহলে বহুব্রী সমাসের কিছু বিশেষ বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল। নেটের কথা বলবো না, নেটে এই প্রশ্নটা একবার দিয়েছে, হ্যাঁ, নেটেও এত ডেপথে প্রশ্ন দেয় না সমাজ থেকে। নেটে এই উদাহরণটা দিয়ে বলেছে এটার পরিণত রূপটা কি হবে, সমাসবদ্ধ রূপ কি হবে, সুন্দরী ভার্যা যশস্যা, এটা দিয়েছে, দিয়ে পরিণত রূপ কি হবে। এখন তোমার কনফিউশন তৈরি হবে না। কনফিউশন কখন হবে বলো তো, যখন এই অপশনটাকে চার রকম ভাবে দেবে। একবার দেবে সুন্দরী ভার্য, একবার দেবে সুন্দরী ভার্যা, বিসর্গ থাকবে না, একবার দেবে সুন্দর ভার্য, একবার দেবে সুন্দর ভার্যা। চার রকম যখনই দেখবে না, তখনই হবে কনফিউশন। এইবার চার রকমের মধ্যে কোনটা সঠিক এবং কেন সঠিক, ওই কেনটা জানলে তোমার আর পরীক্ষা হলে কনফিউশন থাকবে। সেই কেনটাই কিন্তু এখানে আমি অতি সংক্ষেপে আলোচনা করব। কি বলছে, স্ত্রীলিঙ্গে স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদ পরে থাকলে পূর্বের বিশেষণ পদের পুংলিঙ্গের মতো রূপ হয়। তাহলে কি বলছে, আগে একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকবে এবং পরেও দেখে একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ রয়েছে। তাদের মধ্যে বলছে একটা বিশেষ্য পদ একটা বিশেষণ। হ্যাঁ, সুন্দরী ভার্যা, ভার্যা কেমন না সুন্দরী, পত্নী কেমন না সুন্দরী। তাহলে প্রথমটা হচ্ছে বিশেষণ, সুন্দরীটা বিশেষণ এবং ভার্যা হচ্ছে বিশেষ্য। কিন্তু এই ভার্যাটা কার, দেখো যস্য স, সবসময় বলেছি বহুব্রী সমাসে এই লাস্ট শব্দটার দিকে তাকাও, লাস্ট পদটার দিকে তাকাও, কাকে বুঝিয়েছে, সুন্দরী ভার্যা কার, একজন পুরুষের কথা বলা হয়েছে, একজন পুরুষের, শত পুরুষ, তৎশব্দের পুংলিঙ্গের প্রথম আর একবচন হয়েছে, কোন একজন পুরুষের সুন্দরী ভার্যা। ভালো কথা, এইটুকু বুঝলাম। এবার বলছে সুন্দরী শব্দ আর ভার্যা শব্দ এই দুটো যুক্ত করতে হবে। যুক্ত করলে হওয়া উচিত ছিল সুন্দরী ভার্যা, এরকম হওয়া উচিত ছিল। বলছেন না, যদি বিশেষণটা, যে বিশেষণ রয়েছে সেই বিশেষণ যদি ভাষিত পুংস্ক, এরকম একটি শব্দ রয়েছে, আমি শব্দটা লিখিনি কারণ একটু বুঝতে অসুবিধা হতে পারে, মুখেই বলছি আমি সহজে। সুন্দরী শব্দটা দেখো কখনো সুন্দর হয়, কখনো সুন্দরী হয়, সুন্দরম হতে পারে, ক্লিবলিঙ্গ হতে পারে, তিনটে লিঙ্গেই হতে পারে, অনিয়ত লিঙ্গ শব্দ যদি হয় তখন ভাষিত পুংস্ক বলা হয়, নিত্য স্ত্রীলিঙ্গ নয়। কিন্তু তুমি বলতে পারো যে গঙ্গা ভার্যা যা, তাহলে গঙ্গা কি তিন লিঙ্গে করতে পারবে তুমি? পারবে না। কিন্তু সুন্দরী শব্দ, দর্শনীয় শব্দ, মহান শব্দ, মহতি শব্দ, এগুলো দেখো তিনটে লিঙ্গেই করা যায়। এই ধরনের শব্দ যদি বিশেষণ হয় তখনই এই নিয়মটা প্রযোজ্য হবে, সব জায়গায় হবে না কিন্তু। হ্যাঁ, এইগুলো কিন্তু বোঝার খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো বুঝতেই হবে, কারণ এই জায়গাগুলো থেকে উদাহরণগুলো দেয়। সুন্দরী ভার্যা, তাহলে সুন্দরীটা কি হয়ে গেল, সুন্দরীটা তিনটে লিঙ্গে প্রযুক্ত হয়, সুতরাং এটা একটা ভাষিত পুংস্ক শব্দ বলা হয়। সেইটার যে দীর্ঘিকার রয়েছে, স্ত্রীলিঙ্গ করা হয়েছে, সেই স্ত্রীলিঙ্গটা কি হয়ে যাবে, পুংলিঙ্গের মতো হবে, বিশেষণটার হবে, বিশেষ্যটার বলেনি কিন্তু, বিশেষণ মানে যে আগে রয়েছে, সুন্দরী ভার্যা, কেমন ভার্যা, সুন্দরী ভার্যা,
এই সুন্দরী শব্দটাকে তোমাকে কি করতে হবে, পুংলিঙ্গে করতে হবে, মানে সুন্দর এইটুকু রাখতে হবে। তাহলে ভালো কথা, একে পুংলিঙ্গে করলাম সুন্দর, তাহলে হওয়া উচিত সুন্দর, আর ভার্যা শব্দের পুরোটা জুড়ে দাও, সুন্দর ভার্যা হওয়া উচিত। কিন্তু দেখো সুন্দর ভার্যা না হয়ে সুন্দর ভার্যহ হয়ে গেল, এখানে আর বিসর্গ হয়ে গেল। কেন এরকম পুংলিঙ্গে হয়ে গেল কেন এখানে? তার জন্য আবার আরেকটা নিয়ম রয়েছে, গো স্ত্রী উপসর্জনস্য বলে একটি সূত্র রয়েছে। সেই সূত্রে বলা হয় যে শেষে যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকে তার হ্রস্ব আদেশ হয়। একদম সহজ কথায় কি, স্ত্রীলিঙ্গবাচক শব্দ পরে থাকলে তার হ্রস্বত্ব হবে, শেষ স্বর হ্রস্বস্বর হয়ে যাবে। তাহলে ভার্যার আকারটা হয়ে যাবে অকার, ভার্য হয়ে যাবে। তাহলে সুন্দর হলো কেন, যে সুন্দর শব্দটাই ভাষিত পুংস্ক শব্দ, সেটা হয়ে গেল সুন্দর হয়ে গেল, পুংলিঙ্গের মতো হয়ে গেল। ভার্যা শব্দের বিশেষণ হয় সে পুংলিঙ্গ হলো, এবং ভার্যা শব্দটা ভার্য হলো, এটা পুংলিঙ্গে হয়নি, কিন্তু এইটা শেষের স্বরটা হ্রস্বস্বর হয়েছে, হয়ে গেল সুন্দর ভার্য। ঠিক একই রকম ভাবে পরেরটা দেখো, এবং সুন্দর ভার্যতে দেখো বিসর্গ রয়েছে, মানে পুংলিঙ্গ অকারান্ত শব্দ পুংলিঙ্গ প্রথমার এক বচন হয়েছে। কেন? শত অকারান্ত পুংলিঙ্গ প্রথমার এক বচন রয়েছে। এখানে যদি বলতো সুন্দর ভার্যা যেসাং তে, যাদের আছে তারা, বহু বচনে বলতো, তে যদি থাকতো তাহলে কি হতো, তখন তোমায় ভাবতে হতো তাই তো এখানে তে রয়েছে, মানে প্রথমার বহু বচন চেয়েছে। তখন এই মূল শব্দটা হচ্ছে সুন্দর ভার্য, তার সঙ্গে প্রথমার বহু বচন করে করতে হতো নর শব্দের মতো, সুন্দর ভার যাহা বিসর্গ আকার বিসর্গ করতে হতো, পিপিটি দেখা যাচ্ছে না, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। দর্শনীয়া ভার্যা যশস, যার স্ত্রী দর্শনীয়া, দেখতে সুন্দরী, সুন্দরী না বলে দর্শনীয় বললো, দর্শনীয়া বললো। তাহলে এখানে দেখো দর্শনীয়াটা বিশেষণ, এবং এই বিশেষণটা নিত্য স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয়, কারণ দর্শন শব্দটা পুংলিঙ্গ ক্লিপ, দর্শনীয় শব্দ পুং স্ত্রী ক্লিপ তিনটে লিঙ্গেই হতে পারে। দর্শনীয়াম বস্ত্রাম, সুন্দর বস্ত্র, দর্শনীয় বস্ত্র, দর্শনীয়া দেবী, একবার লেফট নিয়ে দেখো, নায়কা, একবার ঢুকো না। এইরকম শব্দ যদি হয় তাকে ভাষিত পুংস্ক বলা হয়। সেই শব্দগুলি স্ত্রীলিঙ্গটা হয়ে যাবে পুংলিঙ্গে, তাই দর্শনীয়া হয়ে যাবে কি দর্শনীয়। এইটা করার সময় খেয়াল রাখতে হবে। আর ভার্যা আকারটা হয়ে গেল অকার, ভার্য শেষে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয়ে গেল হ্রস্ব হয়ে গেল, পুংলিঙ্গ হলো বলবো না, হ্রস্ব হলো, হয়ে দুজনে জুড়লো, এবার দর্শনীয় ভার্য হলো। এইবার আমি করবো প্রথম বচন না দ্বিবচন, সেটা আমি শয়ের দিকে তাকাবো। এই স মাস্ট, একে ছাড়া যাবে না মোটে। বহুব্রী সমাস করার সময় এই শকে কখনোই ছাড়া যাবে না, শেষের যে থাকবে তাকে মানে বিচার করতেই হবে। নেক্সট মহতি বুদ্ধি, বুদ্ধি শব্দের স্ত্রীলিঙ্গ মহতি, মহৎ শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে মহতি, বুদ্ধি যশস হয়ে গেল মহাবুদ্ধি। আচ্ছা, মহৎ শব্দের সঙ্গে যখনই সমাস হবে মহৎসা হয়ে যাবে মহা, সব জায়গাতেই দেখবে মহাভারত, মহাবুদ্ধি, সব জায়গাতেই মহৎ শব্দের জায়গায় মহা আদেশ হয়। আর মহতি হলো মহান বুদ্ধি হলো না, কিন্তু তোমাকে মহাবুদ্ধি দিয়ে বলবে ব্যাস বাক্যটি হলো মহান বুদ্ধি যশস, মহান মহৎ বুদ্ধি যশস, মহতি বুদ্ধি যশস, মহতি বুদ্ধি যশাসা, এরকম করে দিতে পারে অপশনে। তাহলে বুঝে বুঝে করতে, মহতি কেন হলো, মহৎ শব্দের সঙ্গে ইপ করে মহতি হয়েছে, স্ত্রীলিঙ্গে হয়েছে, বুদ্ধি শব্দের বিশেষণ সেহেতু। এই বিশেষণটি তিন লিঙ্গে হয়, তাই ভাষিত পুংস্ক, তাই মহতের জায়গায় হয়ে গেল মহা। আচ্ছা, চিত্রা গাব ও যস্তসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উদাহরণ, খুব ইম্পর্টেন্ট একটি উদাহরণ। উদাহরণ হিসাবে বলছি, চিত্রগু শব্দ কোন সমাস, এইভাবে প্রশ্ন হবে। চিত্রগু শব্দটি কোন সমাস হয়েছে, ঠিক এরকমই প্রশ্ন হবে। তাহলে চিত্রগু মানে কি, চিত্রা গাবো যস্য সব, বিচিত্র রং, বিচিত্র রকমের গরু যার রয়েছে, নানা রকমের গরু যার রয়েছে, সব এক বচনে আছে। আর চিত্রাটা বহু বচনে রয়েছে, গাবহ বহু বচনে রয়েছে, গৌ শব্দের প্রথম আর বহু বচনে গাবহ। গরুগুলি কেমন গরু, বিচিত্র রকমের গরু, নানা প্রকারের গরু যার গোয়ালে রয়েছে, যার কাছে রয়েছে, চিত্রাহা গাবহ যস্য। তাহলে মূল শব্দ হচ্ছে চিত্র, আর গাবো শব্দের মূল শব্দ কি, গৌ শব্দ। মূল শব্দটা খুঁজতে হবে সমাস করার সময়। তাহলে চিত্রা মূল শব্দ চিত্র, আর গাবো শব্দটা এসছে গৌ শব্দ থেকে, তাহলে চিত্র গৌ এরকম হওয়া উচিত ছিল, চিত্র গৌ ঔকার হওয়া উচিত ছিল লাস্টে, এই ঔকারটা হয়ে গেল রস্যুকার।
এই রস্যকার হলো কেন? ওই স্ত্রীলিঙ্গবাচক শব্দ গৌ হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, ঔটার হ্রস্ব হয় উকার। উকারের বৃদ্ধি হচ্ছে ঔকার, আর ঔকারের ঠিক উল্টোটা করে দাও, হ্রস্ব করে দাও, হয়ে যাবে উকার হয়ে যাবে। তাই চিত্রগু শব্দের মানে হচ্ছে এমন একটা লোক যার কাছে নানা রকম গরু রয়েছে। চিত্রগু মানে নানা রকম গরুকে বোঝাচ্ছে না, কিন্তু এমন একজন লোক যার কাছে নানা রকম গরু রয়েছে, বিভিন্ন রকমের গরু রয়েছে, বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, সে হচ্ছে চিত্রগু। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ পরীক্ষার জন্য, এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। উদাহরণ ধরেই বলছি যে এটা উদাহরণ, যেমন সুন্দরী ভার্যা একটা এক্সাম্পল দিয়েছি যে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বা এই ধরনের উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এইবার আগেরটা যেমন বলা হয়েছে যে সুন্দরী, দর্শনিয়া, মহতী, চিত্রা, এইগুলো কেমন? এইগুলো অনিয়ত লিঙ্গ বিশেষণ, মানে এইগুলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ যে কোনো রকম ভাবে হতে পারে। দর্শনীয়ম, দর্শনিয়া, দর্শনীয় সবই হতে পারে। সুন্দরী, সুন্দরা, সুন্দরাম তিনটেই হতে পারে। কিন্তু আগের যে বিশেষণটি, সেই বিশেষণ যদি নিত্য স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয়, কখনোই তাকে পুং তুমি করতে পারবে না, ক্লিপ করতে পারবে না। এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে কি সেটাকে পুংলিঙ্গে করা যাবে না? এটা নিত্য স্ত্রীলিঙ্গ, তাহলে যে নিত্য স্ত্রীলিঙ্গ তাকে স্ত্রীলিঙ্গেই রাখতে হবে। গঙ্গা ভার্যা যস্য স, তাহলে গঙ্গাটা গঙ্গায় থেকে গেল, গঙ্গাটার গঙ্গ করে তাকে পুংলিঙ্গ করা যায় না। তাই গঙ্গ ভার্য এরকম কিন্তু কখনোই করা যাবে না। গেল। আচ্ছা, আবার কিছু নং তৎপুরুষ সমাসে নিষ্পন্ন পদ, অবিদ্যমান, অবর্তমান, এইরকম কিছু কিছু পদ কিন্তু ব্যাস বাক্যের মধ্যে থাকবে। এবং এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উদাহরণ, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এটা যে উদাহরণগুলো ইম্পর্টেন্ট বলছি সেই ধরনের উদাহরণগুলো কিন্তু মার্ক করে রাখবে নিজেদের খাতায়। অবিদ্যমান পুত্র যস্য স, যার পুত্র নেই সে হচ্ছে অপুত্র। পরীক্ষায় তোমায় দেবে অপুত্র, হ্যাঁ, এইটি কি সমাস হয়েছে? নপুত্র অপুত্র এরকম অর্থে কিন্তু হয়নি। এইটা কিন্তু যার পুত্র নেই সে হচ্ছে অপুত্র। নাস্তি পুত্র যস্য স, হ্যাঁ, অপুত্র ক এরকম হতো, যার পুত্র নেই। অবিদ্যমান পুত্র যস্য স, সে হচ্ছে অপুত্র। অবিদ্যমান ভার্যা যস্য স, অভার্য। ভার্যটা সেই একই কারণে স্ত্রীলিঙ্গের এই হ্রস্ব আদেশ হয়েছে, স্ত্রীলিঙ্গ শব্দটা আকারটা হ্রস্বস্বর হয়ে গেছে। সুতরাং এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এবং খেয়াল করো, অবিদ্যমানের যে বিদ্যমান কথাটা রয়েছে সেটা যখন সমাস করলাম তখন আর নেই। কে যুক্ত হলো? শুধু অটা যুক্ত হলো আর পুত্রটা যুক্ত হলো, হয়ে গেল অপুত্র। যস্য স এরা যুক্ত হয় না, এরা কোনো কাজে লাগে না, শুধু মানে বোঝানোর সময় এরা কাজে লাগে, যস্য স কোনো কাজে লাগবে না। তাহলে অবর্তমানা ভার্যা, বর্তমানটা থাকবে না, থাকবে অ আর ভার্যা, অভার্যা। এবার ভার্যা যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ শেষে রয়েছে, শেষে থাকলে সে কি হচ্ছে? শেষে আকারটা হ্রস্বস্বর হয়ে যাবে। নেক্সট, আবার দেখো সংখ্যাবাচক শব্দ রয়েছে। বিভিন্ন রকম কথা বলা রয়েছে এখানে। সংখ্যার দ্বারা কোনো বস্তু বোঝালে সংখ্যাবাচক শব্দের সাথে অব্যয়, আমরা জানি সংখ্যাবাচক শব্দ থাকলে কি হয়ে যায়? সংখ্যা পূর্ব দ্বিগু সমাস হয়। কিন্তু দেখো এখানে সংখ্যা শব্দ থাকলেও কিন্তু অন্য কোনো সমাস হচ্ছে, কর্ম বহুব্রীহি সমাস হচ্ছে। এবং এই উদাহরণটা পরীক্ষায় এসেছে 2016-তে। 2016, তাহলে দেখো কত ইম্পর্টেন্ট, এই নিয়মগুলো কত ইম্পর্টেন্ট। গতবার এইটা এসেছে মানে এইটাই আসবে তা নয়, অন্যটাও আসতে পারে, এই নিয়মের থেকে অন্য একটি নিয়ম, অন্য একটি উদাহরণ তুলে দিল। সুতরাং এইটা কিন্তু পঞ্চ বা ষট বা তোমরা মিলিয়ে নেবে। 2016 সালের প্রশ্ন দেখবে, সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। দেখো এই নিয়মগুলি পড়া কতটা জরুরি। হ্যাঁ, সংখ্যাবাচক শব্দ দেখলেই তোমাকে বলে পঞ্চ বা ষট বা, এখানে সমাস হয়েছে কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস। সবাই কি করে পঞ্চ রয়েছে, তাহলে বোধহয় এটা দ্বিগু সমাস হবে, বা অপশনে দ্বিগু থাকলো দ্বিগু সমাস হবে। সংখ্যাবাচক শব্দ রয়েছে, তা কিন্তু নয়। তাহলে কেন নয় তার মানেটা আমাকে জানতে হবে। কেন এটা পঞ্চশাটা কেন কর্মধারায় সমাস হলো না বা দ্বিগু সমাস হলো না, সেটা আমাকে জানতে হবে, কেনই বা বহুব্রীহি হলো। তাহলে আমরা কি দেখছি যে সংখ্যাবাচক শব্দের সঙ্গেও কিন্তু বহুব্রীহি হয়। সংখ্যাবাচক শব্দ থাকবে, তার সঙ্গে হয় অব্যয় যুক্ত হতে পারে, আসন্ন শব্দ যুক্ত হতে পারে, অদূর শব্দ, অধিক অধিক শব্দ। সংখ্যাবাচক শব্দ যদি থাকে, দুটো সংখ্যাবাচক শব্দ, তাহলেও কিন্তু হবে। আগে একটা সংখ্যাবাচক পরে একটা সংখ্যাবাচক, দুটো সংখ্যাবাচক শব্দ থাকলেও কিন্তু বহুব্রীহি সমাস হয়। নিয়মগুলো একটু খেয়াল করবে, উদাহরণগুলো হয়তো পড়েছো কম বেশি, কিন্তু এই নিয়ম ধরে একটু একটু পড়লে তোমার বুঝতে সুবিধা। এবং অন্য পদার্থ কি সেটাও বলে দেবো।
দশানাং সমীপে যেতে, দেখো এই যেতে দশার সমীপে, দশানাং সমীপে, 10-এর কাছে যে রয়েছে, মানে তোমার রোল নাম্বার কত, তুমি বলে স্যার এই 10-এর কাছাকাছি, রোল নাম্বার স্যার 100-র কাছাকাছি। হ্যাঁ, কাট অফ মার্কস কত হয়েছে, তুমি কত পেয়েছো, স্যার কাট অফ হয়েছে 70, আমি কই 70-এর কাছাকাছি পেয়েছি। এই কাছাকাছি কথাটা কি বোঝাচ্ছে, এই উপদশা, 10-এর কাছাকাছি মানে 9 বা 11। তাহলে এই উপদশের মানে কি, হয় 9-কে বোঝাচ্ছে না 11-কে বোঝাচ্ছে, তাহলে না উপকে বোঝালো না 10-কে বোঝালো। এইভাবে এটা বহুব্রী সমাস হয়েছে। এবং আসন্ন, দেখো বিংশ, তাহলে এই যে শব্দগুলো হচ্ছে আসন্ন শব্দ, অদূর শব্দ, অধিক শব্দ, এই শব্দগুলো যদি দেখো এবং তার আগে সংখ্যাবাচক শব্দ, বহুব্রী সমাস হয়েছে, একদম বহুব্রী সমাস হয়েছে। তাহলে ত্রিংশতে অদূরা, ত্রিংশত থেকে দূরে মানে 30 থেকে দূরে, বিংশতে আসন্না, বিংশতিটা আসতে চলেছে মানে কাছাকাছি রয়েছে, এখনো বিংশতি আসেনি। চত্বারিংশত অধিকা, চত্বারিংশত থেকে বেশি মানে 40-এর থেকে বেশি, অধিক চত্বারিংশা বহু বচনে হচ্ছে সব। দৌ বা ত্রয় বা, এই উদাহরণটা ভালো উদাহরণ, পঞ্চ বা ষট বায়ের মতো। দ্বিত্রা, মূল শব্দ দ্বি আর মূল শব্দ ত্রি, হ্যাঁ ত্রিটা হয়ে যায় ত্র, দ্বিত্র, প্রথম আর বহু বচনে হয়ে যায় দ্বিত্রা। তাহলে দ্বিত্রা মানে কি, বলছি তোমার কাছে কয়টা ফল আছে, তুমি বলে 2টো বা 3টে। তুমি কাকে বোঝালে, 2-কে বোঝালে না 3-কে বোঝালে, তুমি বোঝালে তোমার কাছে ঝুড়িতে বা তোমার কাছে কতগুলো ফল আছে সেই ফলগুলোকে বোঝালে। তোমার কাছে কটা পেন রয়েছে, 2টো বা 3টে পেন রয়েছে, 2-3টে আছে আমার কাছে, অনেক সময় এরকম বলি 2-3টে আছে, বেশি না 2-3টে আছে আমার কাছে। এই 2-3টে কি, তুমি ফলকে বোঝালে, পেনকে বোঝালে, অন্য একটা জিনিসকে বোঝালে, এইটাই হচ্ছে দৌ বা ত্রয় বা, না 2টো বা 3টে, না 2-কে না 3-কে বোঝায়, তুমি ওই একটা অন্য বস্তুকে বোঝালে। তাহলে দ্বিত্রা মানে বুঝতে পারলে। ঠিক একই রকম ভাবে ত্রয় বা চতুর বা 3টে বা 4টে, তোমার কাছে কটা ফল রয়েছে, পঞ্চশা, 5টা বা 6টি ফল রয়েছে, এটা পরীক্ষায় এসেছিল। 5টা বা 6টা, তোমার কাছে কটা রয়েছে, 7টা বা 8টা হবে, 7-8টা হবে। তাহলে 7-8টা কি ফল, সপ্ত আর অষ্ট, সপ্তাষ্টা। এইভাবে কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা নেক্সট, অব্যয়ের সাথে অব্যয়, দেখো অব্যয়ের সঙ্গে আমরা জানি কি বহুব্রী অব্যয়ের সঙ্গে অব্যয়ীভাব সমাস হয়, অব্যয় থাকলে অব্যয়ীভাব সমাস হয়, কিন্তু অব্যয় থাকলে বহুব্রী সমাসও কিন্তু হতে পারে। তোমাকে দিয়ে দিল উচ্চৈ মুখ, কি সমাস হয়েছে, এবার তুমি যদি না জানো তখন প্রথমেই ভাবে উচ্চৈ শব্দ রয়েছে, উচ্চৈ অব্যয় রয়েছে, উচ্চৈ তো একটা অব্যয়। বা শানুজ, বা সপুত্র, সহ অর্থে স হয় আমরা জানি, সচক্রম দেখেছি, শানুজা। হ্যাঁ, তো এইগুলো তো অব্যয়ীভাব সমাস হতে পারে না, এগুলো অব্যয়ীভাব সমাস নয়, অব্যয়ের সঙ্গে বহুব্রীহি কিন্তু হতে পারে। তাহলে উচ্চই মুখম যস্য স, যার মুখটা উঁচু সে হচ্ছে উচ্চ মুখ। অব্যয়ীভাব যদি হতো তাহলে এখানে বিসর্গটা থাকতো না, অব্যয়ীভাব হলে এখানে পুংলিঙ্গ করতেই পারতো না, ক্লিবলিঙ্গ করতো। শানুজ বিসর্গটা এখানে পুংলিঙ্গ প্রথমে একবচন করতেই পারতো না, এগুলো কিন্তু অন্য কিছু করতে হতো। তাহলে উচ্চই মুখম, উচ্চই অব্যয়, অব্যয়ের সঙ্গে সমাস, যার মুখ উঁচু সেই লোকটাকে বুঝিয়েছে, তাহলে লোকটা তো আর অব্যয় নয়, যাকে বোঝাচ্ছে সে একজন ব্যক্তি। তাহলে অন্য পদার্থ প্রধানে কিন্তু অব্যয়ের সঙ্গেও কিন্তু সুবন্ত পদের সমাস হয়েছে। গন্তুম কাম ও যস্য স, গন্তুম একটা অব্যয়, গম প্লাস তুমুন, তুমুন প্রত্যয়ন্ত পদ অব্যয় বলেছি, তুমুন প্রত্যয়ন্ত পদ, ল্যক প্রত্যয়ন্ত পদ, তাঁচ প্রত্যয়ন্ত পদ সব অব্যয় বলেছি অব্যয়ের ক্লাসগুলিতে, এই প্রত্যয়ের ক্লাসগুলিতে। গন্তুম কাম, যে যেতে চাইছে সে গন্তু কাম, গন্তুমের গন্তু থাকে ময়সন্ত, তুমনের তুম, তুমনের তো তুম থাকে, তুমের শুধু ময়সন্তটা চলে যায়, তাই গন্তু এইটুকু থাকে। যে কোনো তুমন প্রত্যয়ন্ত পদের বহুব্রী সমাসে অনুসারটা কিন্তু থাকে না। বক্তুম কাম, বক্তুম মন, দেখবে শুধু বক্তু রয়েছে আর কিছু নেই। অধ বদনম যস্য আশা, অধবদনা, পুত্রেণ সহ, স্বপুত্র। তাহলে এইটা দিতে পারে পুত্রেণ সহ, কি হবে, পুত্রেণ সহ কোন সমাস হয়েছে, স্বপুত্র কোন সমাস হয়েছে, এই সহ অব্যয়টা দেখে কখনো যেন গুলিয়ে না যায় যেটা অব্যয়ীভাব সমাস হয়েছে। অব্যয় থাকলেই যে অব্যয়ীভাব সমাস হবে তা নয়, কিন্তু অর্থটা অব্যয়ের হতে হবে। এইখানে অর্থটা কিন্তু অব্যয়কে বোঝাচ্ছে না, পুত্রের সঙ্গে রয়েছে কোনো একজন লোক। হ্যাঁ, স্বপুত্র পিতা গচ্ছতি, পিতা কেমন পিতা যাচ্ছেন, স্বপুত্র যাচ্ছেন। অনুজেন সহ, সানুজ, এখানে লোকটি কেমন, অনুজের সঙ্গে এসেছে, সানুজ আগাচ্ছতি, সেই লোকটা অনুজের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। আরো কিছু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা পরপর পরপর দেখবো। কি বলছে, প্র, বি প্রভৃতি উপসর্গের সঙ্গে
এই জায়গাটা কিন্তু এইটা পরীক্ষায় এসেছে, প্রপন্ন এসএসসি তে একবার এসেছে। হ্যাঁ, কেন বলছি এইগুলো? এইগুলো দেখলে প্রথমে মনে হবে অন্য সমাস, কিন্তু হবে বহুব্রীহি সমাস। এই জন্য বহুব্রীহি সমাসে কিন্তু গুলিয়ে যায়, ভুল হওয়ার জায়গাটা হচ্ছে বহুব্রীহি সমাস। অন্য সমাসে লোকের কিন্তু এমসিকিউতে এত ভুল হয় না, যেটা বহুব্রীহিতে হয়। তাহলে প্রপর্ণ বহুব্রীহি কেন হলো সেটা আমাকে জানতে হবে। প্র রয়েছে মানে এই প্রাদি তৎপুরুষ হবে তা নয়, কিন্তু প্রাদি তৎপুরুষ আমরা দেখেছি, প্র রয়েছে, বি রয়েছে, হ্যাঁ উপসর্গগুলো রয়েছে, প্রাদি তৎপুরুষ হয়েছে। কিন্তু এখানে কি দেখো, প্র বি প্রভৃতি উপসর্গের সঙ্গে একটা ধাতু নিষ্পন্ন পদ থাকতে হবে, অর্থাৎ ঠিক তার পরে ধাতু নিষ্পন্ন পদ যদি থাকে তাহলেও কিন্তু আমরা বহুব্রীহি সমাস করি, এবং সেই ধাতু নিষ্পন্ন পদ বিকল্পে লোপ পায়। কেমন? প্রপতিতম। তাহলে আগে পতিত শব্দটা খেয়াল করো। পতিত শব্দটা কি? পত ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করে হয়েছে পতিত। তাহলে প্রপতিত, প্রটা আবার উপসর্গ, তাহলে এই প্রতিতর সঙ্গে প্র যুক্ত হয়েছে, হয়ে নতুন একটা শব্দ হয়েছে প্রপতিত। এর সঙ্গে পর্ণ শব্দের সমাস হয়েছে। তাহলে পড়ছে এমন পাতা যার, সেই গাছটাকে বোঝাচ্ছে, যে গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে সেই গাছটি। এরকম আরো উদাহরণ বলবো যেগুলি কিন্তু পরীক্ষায় আসার মতো উদাহরণ বা এসেছে উদাহরণ, সেই উদাহরণগুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রপ্রতিতং পর্ণং, তাহলে এই প্রপ্রতিতং পর্ণং কার কার মধ্যে সমাস হচ্ছে? পর্ণ শব্দের সঙ্গে প্রপ্রতিত শব্দের সমাস হচ্ছে। তাহলে তুমি প্রপ্রতিত পর্ণ এই দুটোকে জুড়ে দিতে পারো, প্রপ্রতিত পর্ণ, অথবা বিকল্পে এই প্রতিত শব্দটাকে লোপ করে দাও, হয়ে গেল প্রপর্ণ। হ্যাঁ, এখানে দুটো রূপ হয়, প্রপ্রতিত পর্ণও হয়, আবার প্রপর্ণ, দুটোই হয়। এখানে বৃক্ষ শব্দের বিশেষণ হচ্ছে প্রপর্ণ। কেমন? বৃক্ষ, যে গাছ থেকে পাতাগুলো পড়ছে সেটা বৃক্ষ, প্রপর্ণ। বৃক্ষ শব্দ এখানে পুংলিঙ্গ, শর্ট শব্দ পুংলিঙ্গ, তাই পুংলিঙ্গে হয়েছে। পর্ণ ক্লিবলিঙ্গ, প্রপ্রতিতম ক্লিবলিঙ্গ, এগুলো দেখার কিন্তু দরকার নেই। বিগত ধব যস্যা, বিধবা, বিগতা তৃষ্ণা যস্য স, বিতৃষ্ণ, বিতৃষ্ণা নয় কিন্তু, এই জন্য এই শব্দটা ইম্পর্টেন্ট। বিগত তৃষ্ণা যস্য স, যার, যে লোকটার, যে পুরুষের তৃষ্ণা চলে গিয়েছে, সে বিতৃষ্ণ, নট বিতৃষ্ণা। ঠিক একই রকম আগে শেষে যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকে সেটা কি হয়ে গেছে? হ্রস্বস্বর হয়ে গেছে। বিগতং মুখম যশস্ব, মুখম ক্লিবলিঙ্গ রয়েছে, কিন্তু কাকে বুঝিয়ে? স, পুরুষকে বুঝিয়েছে, বিমুখ। তাহলে এই নিয়মটা প্রপর্ণ থেকে কিন্তু একটা এসএসসি তে পরীক্ষায় এসেছে। এছাড়া আরো কি দেখবো? উরস শব্দ, সর্পিস শব্দ, লক্ষ্মী, ইন ভাগান্ত শব্দ, দীর্ঘকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গবাচক, রিকারান্ত শব্দের উত্তর ক প্রত্যয়, এক্সট্রা একটা ক আসে। অনেক জায়গাতে দেখবি এক্সট্রা একটা ক আসে, কিন্তু বুঝে উঠতে পারো নি এতদিন যে কটা কোথা থেকে এলো। যেমন যে এই যে মৃত পত্নী ক, এই যে কটা কোথা থেকে এলো? এর আগে বীর পুরুষ ক, ক দেখেছি। বহু কর্তৃ ক, এই কটা কোথা থেকে এলো? এটা তো সমাস সমান পদের মধ্যে নেই। বুড়ো রস ক, স্থির লক্ষী ক, এই শব্দগুলো কোথা থেকে এলো? বলছে যে এই বুড়া, উরস শব্দ, উরস শব্দ যদি পরে থাকে, উরস মানে হচ্ছে বক্ষ, বুড়া মানে বিস্তৃত, উরস বক্ষ, যার, সে, তাহলে হওয়া উচিত ছিল কি? মূল শব্দটা হচ্ছে বুড়া নাও, আর উরস থেকে উরটা নাও, তাহলে এই দুটোকে সমাস সন্ধি করে দাও। এবার হয়ে গেল বুড়ো বয়জফলা দীর্ঘ ঢয়সিন র, আর রসুটা হয়ে গেল ওকার, বুড়ো, তারপর র, বুড়ো র, তারপর বিসর্গ বুড়াস। এই কটা কোথা থেকে এলো? বুড়ো রস এইটুকু হলেই তো হয়ে যেত। কটা এলো এই ক প্রত্যয় থেকে, ক প্রত্যয়ের ক থাকে, হয়ে গেল বুড়ো রস ক। এবং বুড়ো রস ক শব্দটা তোমরা কালিদাসের কাব্য রঘুবংশে পেয়েছো, যে রাজা দিলীপের বর্ণনার সময় বলা হয়েছে যে রাজা দিলীপ কেমন ছিলেন না? বুড়ো রস্ক, তার বাহু, তার বক্ষদেশ ছিল বিস্তৃত। স্থিরা লক্ষ্মী যস্যস, স্থির লক্ষিকা, এই কটা শব্দেই হবে, লক্ষ্মী শব্দে, সর্পিস শব্দে, উরস শব্দে, আরো কয়েকটা আছে, সব তুলে নি। আর ইন ভাগান্ত শব্দ, ইন ভাগান্ত শব্দ কাদের বলা হয়? ইন ভাগান্ত শব্দ গুণিন শব্দ, ইন ভাগান্ত যার শেষে ইন রয়েছে সেটা হচ্ছে ইন ভাগান্ত শব্দ বলা হয়। যেমন এখানে ইন ভাগান্ত শব্দ, ইন ভাগান্ত শব্দ, ইন ভাগান্ত শব্দ দেওয়া নেই, এটা রাজন অন ভাগান্ত শব্দ দেওয়া রয়েছে। ইন ভাগান্ত শব্দ এখানে, এখানে ইন ভাগান্ত শব্দ নেই, উদাহরণ নেই, ঠিক আছে, ইন ভাগান্ত শব্দ অসুবিধা নেই। কিন্তু রস্যুকারান্ত দীর্ঘকারান্ত দেখো উদাহরণ দেওয়া রয়েছে। রস্যুকারান্ত শব্দ, দীর্ঘকারান্ত শব্দ কি? মৃতা পত্নী যস্যস, যার পত্নী মারা গেছে। এখানে কিন্তু মৃত পত্নীকে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে কাকে?
যে লোকটার পত্নী মারা গেছে তাকে বলা হচ্ছে, সে হচ্ছে মৃত পত্নী ক, শেষে একটা ক রয়েছে। তাহলে শুধু যদি সমাস হতো তাহলে মৃতার সঙ্গে পত্নীর সমাস হতো, হয়ে যেত মৃতা পত্নী, তাহলে শুধু মৃত পত্নীকে বোঝাতো, উত্তর পদার্থ প্রধান হতো। কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে? যে লোকটার মারা গেছে সেই লোকটাকে বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে বহব বধূ হয়ে গেছে বধবা যস্যেষ, অনেকগুলো বউ যার আছে বহু বধূ ক। এটা দীর্ঘকারান্ত শব্দ, বধূ শব্দ দীর্ঘকারান্ত, এই দেখো রস্যকারান্ত দীর্ঘকারান্ত দীর্ঘকারান্ত বলা রয়েছে। রিকারান্ত শব্দ যদি থাকে বহব কর্তার যস্যস, অনেক কর্তা যার রয়েছে, হ্যাঁ, তখন বহু কর্তৃক, তাহলে বহু কর্তৃক শব্দটাও বহুব্রী সমাস নিষ্পন্ন। তাহলে সমাস হচ্ছে কার কার? বহু শব্দের সঙ্গে কর্তা শব্দের সমাস হচ্ছে। হওয়া উচিত ছিল বহু কর্তৃ, কর্তা রে প্রি, তার প্রথম আর এক বচনে হওয়া উচিত বহু কর্তা, কিন্তু হয়ে গেল বহু কর্তৃক ক। তাহলে এগুলো কেন হলো? না, এগুলো রিকারান্ত শব্দ রয়েছে, তাই এই যে রিকারান্ত শব্দ থাকলে এই কটা আসবে, কপের ক আসবে। আচ্ছা, আরো কিছু রয়েছে যেগুলো দেখো, নাস্তি প্রজা যস্যস, অপ্রজা, দেখলে মনে হবে এগুলো নং তৎপুরুষ, এবং এইখান থেকে কিন্তু উদাহরণ দেওয়ার এবার সম্ভাবনা কিন্তু আছে। নাস্তি মেধা যস্যস, অমেধা, এই যে শব্দগুলি রয়েছে নিয়ম এখানে লেখা রয়েছে, এইগুলো কিন্তু দেখলে মনে হবে নং তৎপুরুষ, কিন্তু নং তৎপুরুষ নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের প্রশ্নই কিন্তু দেবে, হ্যাঁ, এই ধরনের প্রশ্নই দেওয়ার সম্ভাবনা, বহুব্রীহি থেকে একটা পরীক্ষায় পাবেই প্রশ্ন। মিত্র যদি বোঝায়, বন্ধু যদি বোঝায়, তাহলে সু এর পর যদি হৃদয় শব্দ থাকে, হৃদয় শব্দটা থাকে না, তার জায়গায় হৃৎ আদেশ হয়। এটা সেটা দুয়ের পরেও হয়, দু শব্দটা খারাপ অর্থে বোঝায়, শত্রু অর্থ যদি বোঝায় তাহলে হৃৎ, হৃদয়ের জায়গায় হৃৎ হবে, তাহলে সুহৃৎ এই শব্দটা ব্যাস বাক্য হচ্ছে শোভনং হৃদয়ম যস্যস, সে হচ্ছে সুহৃৎ। তাহলে হওয়া উচিত ছিল সুহৃদয় হওয়া উচিত ছিল, না হয় কি হলো সুহৃৎ মানে বন্ধু। এবং দেখো এটা কিন্তু শব্দ যুগলের পার্থক্যতে আসে, সুহৃৎ মানে কি? বন্ধু। আর যদি সুহৃদয় হতো, যার হৃদয় ভালো, সে তোমার বন্ধু নাও হতে পারে, যার হৃদয় ভালো সে হচ্ছে সুহৃদয়। আর দুর্হৃদয়, যার হৃদয় খারাপ সে দুর্হৃদয়, কিন্তু দুর্হৃদ মানে কি? শত্রু, হ্যাঁ, মানে দূর শব্দ তখন শত্রুকে বোঝায়। তাহলে এইখানে শব্দ যুগলের পার্থক্য কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, এইটা শব্দ যুগলের পার্থক্যতেও আসতে পারে, শব্দ যুগলের পার্থক্যতেও কিন্তু সমাসের জ্ঞান প্রয়োজন। আবার এই শব্দটা সকলেই যেন বিশ্বামিত্র বিশ্বমিত্র শব্দ যুগলের পার্থক্যতে পড়েছি। তাহলে কেন হবে? ঋষি যদি বোঝায় তাহলে মিত্র শব্দের পরবর্তী বিশ্ব শব্দ যেটা রয়েছে তার অকারটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে বিশ্ব হয়ে গেল বিশ্বা, এবং পরে মিত্র, এই মিত্র শব্দটা ঋষি অর্থে ব্যবহৃত হচ্ছে, মিত্র শব্দটা এখানে কিন্তু বন্ধু অর্থে নয়, হ্যাঁ, ঋষি অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন এটা আমরা কি করব? বিশ্বা করব, না হলে বিশ্বমিত্র করব। আচ্ছা, এছাড়া আরো কিছু রয়েছে যেগুলি হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে কোনো নিয়মই লাগে না, কোনো নিয়মেই এগুলি সিদ্ধ হয় না, তবুও হয়। যেমন হিনস্তি যশ, হিংসা করে যে, হ্যাঁ, সে হচ্ছে সিংহ। ভ্রমণ, মহ হবে ভ্রমণ রৌতি যশ, ঘুরে ঘুরে বেড়ায় যে, সে হচ্ছে ভ্রমর। জীবনস্য মূত জিমুত, পিশিতম অশ্নাতি যশ পিশাচ, সবানাং শয়নম শ্মশানম, এইরকম অজস্র উদাহরণ রয়েছে যেগুলি কিন্তু নিপাতনে সিদ্ধ, নিপাতনে থেকে খুব একটা কখনো দেয়নি, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল বহুব্রীহি সমাসের সংক্ষিপ্ত আলোচনা। এইবার তোমাদের কার্য কি হবে? এইরকম যত উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলিতে দেখো যে এই উদাহরণগুলি কোন নিয়মে সিদ্ধ হচ্ছে এবং এদের কোন অন্য পদ কোনটা, মানে নতুন একটা যে পদ আসছে সেই পদটা কোনটা, এবং সব জায়গায় যে নতুন একটা পদের অর্থ আসবে তাও কিন্তু নয়, কোথাও কোথাও একটু এদিক ওদিকও কিন্তু হচ্ছে। হ্যাঁ, যাই হোক, সেইগুলো কিন্তু পরপর পরপর একটু উদাহরণ ধরে ধরে তোমাদের পড়তে হবে। এইবার আমরা বহুব্রীহি সমাস কম বেশি দেখেছি, এইবার দেখবো আরেকটি সমাস, দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কিরকম ব্যাপার? দ্বন্দ্ব সমাসে কি হয় এতক্ষণ জেনে এসেছি। অব্যয়ীভাব সমাসে কি হচ্ছে? উত্তর পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাবও দেখেছি। তৎপুরুষে কি দেখেছি? উত্তর পদার্থ পরেরটা প্রধান হবে। বহুব্রীহিতে কি দেখলাম? অন্য একটা পদের প্রধান হবে। আর দ্বন্দ্ব সমাস বলছে যে দুটো পদেরই অর্থ প্রধান হতে হবে, বা যতগুলি পদ দিয়ে তুমি সমাস করছো সব কটা পদের অর্থকেই তোমায় নিতে হবে সমাসবদ্ধ পদ যখন করছো। সমাসবদ্ধ পদ মানে পদটা যখন যুক্ত করছো, করার পরে যেটা তৈরি হচ্ছে
সেখানে ওই আগের যতগুলো শব্দের সঙ্গে তুমি সমাস করেছো সবার মানেটাই তোমায় নিতে হবে। কেমন সেগুলো আমরা পরপর দেখব। অনেকগুলি সুবন্ত পদ চয়ের অর্থে সমাসবদ্ধ হয়। আগে পরীক্ষায় এই সূত্রটা লিখতে দিত, চার্থে দ্বন্দ্ব। এখানে চয়ের অর্থগুলি কি কি লেখো। চয়ের কটি অর্থ আমাকে জানতে হবে। এবং পরীক্ষায় দ্বন্দ্ব সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে দ্বন্দ্ব সমাস বলতে কি বোঝো, ঠিক এইরকম করে প্রশ্ন এসেছে, উদাহরণ সহ লেখো। আরো প্রশ্ন এসেছে ইতরেতর দ্বন্দ্ব সমাস সম্পর্কে লেখো, এইভাবে প্রশ্ন এসেছে। সুতরাং প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। শুধু সমাসবদ্ধ পদ ব্যাসবাক্য পড়বো তা নয়, কিন্তু আমি বারবার বলছি এবার কিন্তু ব্যাসবাক্য সমাসবদ্ধ পদের বাইরেও কিন্তু একটা প্রশ্ন আসলেও আসতে পারে। তাহলে চয়ের অর্থ কি কি? চয়ের চারটে অর্থ রয়েছে, সমুচ্চয়, অন্যাচয়, ইতরেতর যোগ, সমাহার। তাহলে চারটে অর্থ রয়েছে, সমুচ্চয়, অন্যাচয়, ইতরেতর যোগ, সমাহার। তাহলে সমুচ্চয় কি এইগুলো তোমাদের না জানলেও হবে, সমুচ্চয় অন্যাচয় লাগবে না, তাও আমি বলে দিচ্ছি। পরস্পর নিরপেক্ষ অনেক সুবন্ত পদের যদি একটা ক্রিয়ার সঙ্গে অন্যয় বা সম্বন্ধ থাকে তখন সমুচ্চয় বলা হয়। সমুচ্চয় মানে বুঝতে পারছো সবকটাকে নিয়ে একসঙ্গে সমাস হচ্ছে। কিন্তু এখানে সমাস হয় না। ঈশ্বরাম গুরুম চ ভজস্ব, ভজস্ব ভজনা করো, তাহলে এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটার সঙ্গে দেখো ঈশ্বরেরও যোগাযোগ রয়েছে, কাকে ভজনা করব? ঈশ্বরকে ভজনা করব। আবার কাকে ভজনা করব? গুরুকে ভজনা করব। তাহলে এই দুটো পদেরই একটা ক্রিয়াপদের যদি যোগ থাকে তখন সমুচ্চয় বলা হয়, কিন্তু এই রকম অর্থে সমাস করা যায় না, তাহলে আমাদের কোনো কাজে লাগবে না। অন্যাচয় কি বলছে? সমসমান পদ দুটির যদি দুটি ভিন্ন ভিন্ন ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ থাকে তাহলে তাকে অন্যাচয় বলবো। যেমন ভিক্ষাম অটতু, যাও ভিক্ষা করতে যাও, হ্যাঁ, গাং চ আনয়তু, এবং গরুটা নিয়ে আসবে, ভিক্ষা করতে যাবে সেই সময় গরুটা নিয়ে আসবে। তাহলে অটতুর সঙ্গে ভিক্ষার যোগাযোগ রয়েছে, আর আনয়তুর সঙ্গে কার যোগাযোগ রয়েছে? গাঙের যোগাযোগ। দুটো ক্রিয়ার সঙ্গে আলাদা আলাদা করে যোগাযোগ রয়েছে। এইরকম থাকলেও সমাস হয় না, একে অন্যাচয় বলে। পরীক্ষায় এত ডেপথে যাবে না, তোমাকে শুধু জিজ্ঞাসা করে চয়ের কটি অর্থ, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে শর্ট শর্ট কোশ্চেন হিসাবে, এমসিকিউ হিসাবে, চয়ের কটি অর্থ বা চয়ের অর্থগুলি হলো, বা চয়ের অর্থে সমাস হয় কোনটাতে কোনটাতে। চয়ের অর্থে অন্যাচয়ে সমাস হয় না, সমুচ্চয়েও সমাস হয় না, এই দুটিতে সমাস হয় না। তাহলে সমাস হয় কোথায়? ইতরে ইতরে সমাস হয় আর সমাহারে সমাস হয়, এই দুই রকম, সেই দুটো আমাকে জানতে হবে। তাহলে আমরা দেখি ইতরে ইতর এবং সমাহার কিরকম ভাবে সমাস হচ্ছে দেখবো। তাহলে ইতরে ইতর সমাস কখন হচ্ছে? যখন পরস্পর মিলিত পদগুলি একটি ক্রিয়াপদের সঙ্গে উন্নীত হয় এবং সম্বন্ধ বোঝায় অন্য পদের অর্থ প্রধান হয়। একদম সহজ জিনিস কি, যে দুটো পদ থাকবে, দুটো পদের দুজনকেই আমরা প্রাধান্য দেবো, রামশ্চ লক্ষণাশ্চ, রাম এবং লক্ষণ, এবং দুটো ভিন্ন ভিন্ন পদ থাকবে। কিন্তু এখানে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন পদ দুটো আলাদা আলাদা ব্যক্তিকেই বোঝাবে, আলাদা আলাদা রূপে বোঝাবে, এবং এই শব্দটা দেখো দ্বিবচনে দুজনকে বুঝিয়েছে, সবগুলো একসঙ্গে বোঝায়নি, কিন্তু সমাহারে কিন্তু সবগুলি একসঙ্গে বোঝাবে। এরপরে আমরা সেটাও দেখব। তাহলে রামচন্দ্রকে রাম, রাম রাম যুক্ত চ রামশ্চ, লক্ষ্মণ যুক্ত চ লক্ষ্মণাশ্চ। এবং এইটাতে অনেকে ভুল করতে, আলম্বসা কোথায় হবে কোথায় হবে না, এই ছোট ছোট জিনিসগুলো অনেকে ভুল করো। কেন? এখানে কি দেখছি, রাম প্রথমের এক বচন, বিসর্গ রয়েছে, তার সঙ্গে চ যুক্ত হয়েছে রামশ্চ। কিন্তু যদি হয় রামশ্চ সীতাচ, সীতাশ্চ করে দিল কেউ কেউ, সীতাশ্চ কেন হবে? সীতা আলাদা করে চ, সীতা প্রথমের এক বচন, তার সঙ্গে চ, সীতা চ। তাহলে রাম এবং লক্ষণ এই দুজনকে নিয়ে হয়ে গেল রাম লক্ষণ। রাম লক্ষণ, তারপর তুমি দ্বিবচন করো, যেহেতু দুজন যাচ্ছে তাই রাম লক্ষণৌ গচ্ছতঃ। কারা যাচ্ছে? এরা দুজন যাচ্ছেন, রাম লক্ষণ যাচ্ছেন, তাই গচ্ছত, এই একটা ক্রিয়ার সঙ্গে এরা দুজন উন্নীত রয়েছে, এরা দুজনই কিন্তু এইখানে প্রাধান্য পেল। এখানে রামকেও নেওয়া হলো, লক্ষণকেও নেওয়া হলো। যে কে যাচ্ছে? না রামও যাচ্ছেন, লক্ষণও যাচ্ছেন, দুজনেই যাচ্ছেন। একে বলা হয় উভয় পদার্থ প্রধান। এই উভয় পদার্থ প্রধান হলে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাস করি। এবং এই দ্বন্দ্ব সমাসে দেখো নাম শুনে ইতর ইতর, অন্য অন্য, দুটো ডিফারেন্ট টাইপের বস্তু, হ্যাঁ, দুটো ভিন্ন ভিন্ন বস্তু একটি একটি করে বুঝিয়েছে, সবকটা একসঙ্গে বোঝায়নি কিন্তু একটি একটি করে বুঝিয়েছে। এইরকম যদি সমাস হয় তখন তাকে আমরা বলবো ইতরে ইতর দ্বন্দ্ব সমাস। যেমন মাতা চ পিতা চ, মাতা পিতরৌ। আচ্ছা, তাহলে সমাহার কখন হবে? সমসমান পদগুলি যখন পরস্পর মিলিত হয়ে অনেকগুলিকে একসঙ্গে বোঝাবে, সব কটাকে একসঙ্গে বোঝাবে, সমূহকে বোঝাবে, তখন কি হবে? সমাহার দ্বন্দ্ব। চেনার উপায় কি? আরো শর্টকাটে চেনার উপায় কি?
সমাহার দ্বন্দ্ব আর ইতরেতর দ্বন্দ্ব। দেখো ইতরেতর দ্বন্দ্ব পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ হতে পারে, একবচন দ্বিবচন, কিন্তু সমাহার দ্বন্দ্ব সব সময় ক্লীবলিঙ্গ হবে, সব সময়। সব সময় দেখবে ময় হসন্ত রয়েছে, ক্লীবলিঙ্গ হবে। সব সময় তো দেখবে ক্লীবলিঙ্গ রয়েছে, এক বচনে হবে, বহু বচন করাই যাবে না একে। বাকিগুলোকে তুমি বহু বচন করতে পারবে। এবার রাম ও লক্ষ্মণও দ্বিবচনে করেছো, মাতা পিতারাও দ্বিবচনে করেছো, ফলম চ ফলানি বহু বচনে করেছো, বহু বচন হতে পারে। কিন্তু সমাহার দ্বন্দ্ব সবসময় কি হবে? ক্লীবলিঙ্গ এক বচনেই করতে হবে, সবসময় ক্লীবলিঙ্গ এক বচনেই। তাহলে করৌ চ, পাদৌ চ, কর পাদম। এবার প্রশ্ন হলো, যখন সমাহার বোঝাবে তখন কটা কটা করে নেব আমি? তখন তোমার প্র্যাকটিক্যালি চিন্তা করতে, কর মানে হাত, হাত কটা আছে? হাত দুটোর বেশি তো নেই, তাহলে হাতটাকে আমি দ্বিবচনে করবো, কখনোই করাহ বহু বচনে করতে পারবো না। করম এক বচনেও করবো না, করৌ, বা করহ এক বচনে করবো না, করৌ করবো, দ্বিবচনে করবো। পাদও কটা রয়েছে? দুটো রয়েছে, তাই পাদও দ্বিবচনে করবো। তাহলে এইটাতেই কিন্তু সমূহ বুঝিয়ে গেল, এর অতিরিক্ত আমার কাছে আর কিছু নেই। করৌ মানে দুটো হাত। কিন্তু অহৈ অষ্ট নকুল আসছে তো দেখো, মূল শব্দ হচ্ছে ওহি শব্দ, ওহি মানে সাপ। তাহলে ওহি শব্দের প্রথম আর বহু বচন হয়েছে, একের তিন হয়েছে, কারণ একের তিন মানে অনেক ওহি হতে পারে। নকুলাহ, বানান বলে, নকুলাহ অনেক নকুল হতে পারে, তাই বহু বচনে করা হয়েছে। তাহলে এইটাতে বহু বচন, এটাতে দ্বিবচন কেন হলো এবার বুঝতে পারছো? কর তো দুটোর বেশি হতেই পারে না, আর পা চরণ দুটোর বেশি হতে পারে না, তাই দ্বিবচনে হয়েছে। এর সবগুলোকে নেওয়া হয়েছে হয়ে কর পাদ ময় হসন্ত, কর পাদম। ওহি নকুল, ওহি নকুলম, ময় হসন্ত হয়েছে। তাহলে ময় হসন্ত শেষে যদি দেখো এবং সমূহ বুঝিয়েছে বোঝো, তাহলে কি করবে? তাহলে অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস, সমাহার দ্বন্দ্ব সমাস করবে। আচ্ছা, এইগুলোর আরো ডিটেলস আছে, আমরা সেই ডিটেলস গুলো একটু একটু করে আমরা দেখব। ইতরেতর দ্বন্দ্বে বিদ্যাগত বা পারিবারিক সম্বন্ধ যদি বোঝায় এবং রিকারান্ত সমসমান পদ থাকে, তাহলে কি হয়? তার ঠিক আগের পদে আনং বা আকার আসে। এইগুলো পড়ার কি দরকার রয়েছে? অবশ্যই দরকার রয়েছে, এটা বানান ভুল না হয়। আসল উদ্দেশ্য হচ্ছে বানান ভুল হওয়া, এবং বানান ভুলের জন্যই কিন্তু ছেলেমেয়েরা চাকরি পায়নি। আগের 2016 সালের অভিজ্ঞতা থেকে বলছি, একটু একটুর জন্যই বানান ভুল হয়ে যায়। কিছু উদাহরণ জানাগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার সদৃশ কিছু অজানা উদাহরণ রয়েছে, সেইগুলো নিয়েই বাধে সমস্যা। কি করে দেখবো? যে বলছে যদি বিদ্যাগত বংশ আর পারিবারিক সম্বন্ধ বোঝায়, মানে বিদ্যাগত বংশ মানে আচার্য ক্রমে যে বংশ হয় সেই বংশ, আর পারিবারিক সম্বন্ধ মানে পিতা মাতা ইত্যাদি, ভ্রাতা ইত্যাদি যে সম্বন্ধগুলি হয় সেই সম্বন্ধ যদি বোঝায়, আর রিকারান্ত শব্দ থাকতে হবে। থাকলে উত্তর পদের ঠিক আগে, মানে শেষ পদের ঠিক আগে যে পদটি রয়েছে সেই পদের শেষে আকার আসবে। আকারটা কোথা থেকে আসে? আনং থেকে আসে, আকার আসবে। কিরকম দেখা যাক, যেমন মাতা চ পিতা চ, কাকে কাকে বোঝাচ্ছে? মাকে এবং বাবাকে বোঝাচ্ছে। তাহলে মূল শব্দ দুটো আমাকে নিতে হয়, সমাস করার সময় বিভক্তি বাদ দিতে হয়। নিলাম মাতৃ শব্দ আর পিতৃ শব্দ। তাহলে মাতৃ আর পিতৃ হলো, এই মাতৃ শব্দের স্থানে শেষে যে কি বলেছে, লাস্টে যে পদটা রয়েছে ঠিক তার আগেরটা, কিন্তু এইভাবে বলেছে কারণ অনেক সময় তিনটে পদ থাকে, দুটোর জায়গায় তিনটেও থাকতে পারে। তাহলে মাতৃর জায়গায় যে তয় হসন্ত রয়েছে, তয় হসন্ত মানে এই রিকারটাকে আমি আলাদা করলাম, এই রিয়ের জায়গাতে আ আসবে, রিটা উঠে গিয়ে আ আসবে। তাহলে রিয়ের জায়গায় যদি আ আসে তাহলে কি হয়ে যাবে? মাত প্লাস আ হয়ে যাবে মাতা। আনংটা লিখলাম কেন? এই আনং থেকেই আ এসেছে, তাই মাত প্লাস আ মাতা। আর পিতৃ হলো মাতা পিতৃ, মূল শব্দ হলো। তারপর এবার কজন হয়েছে মাতা পিতৃ? একজন দুইজন, হয়ে গেল ঔকার, মাতা পিতরৌ। আচ্ছা, এই মাতা পিতরৌ অনেকগুলো রূপ হয়। পরীক্ষায় একবার কোশ্চেন এসেছে যে মাতা চ পিতা চ কোন রূপটি সঠিক? তখন মাতা পিতরৌ হতে পারে, মাতর, এখানে একটা অর এসেছে, মাতর পিতরৌ হতে পারে, আবার পিতরৌ হতে পারে। কেন? পিতরৌ হচ্ছে এক শেষ। এক শেষ কখন হয় আমরা জানবো এরপরে, এক শেষ কখন কখন হয়। আচ্ছা, এখানে তো দুটো শব্দ করলাম, মাতা আর পিতা, যদি তিনটে শব্দ দিয়ে দেয় তাহলে কি হবে? তিনটে শব্দ দেখো, হোতা চ পোতা চ উদ্গাতা চ, তিনজন রয়েছেন।
তিনজনই হচ্ছেন বৈদিক পুরোহিত। তা তিনজনের বিদ্যাগত বংশের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাহলে হোতা শব্দটা এসেছে হোত্রী শব্দ থেকে, পোতা শব্দটা এসেছে পত্রী শব্দ থেকে, উদ্গাতা শব্দটা এসেছে উদ্গাত্রী শব্দ থেকে। সব ত্রিচ প্রত্যয়ান্ত প্রত্যয়। আমরা ত্রিচ প্রত্যয় পড়িয়েছি, কি করে চিনব ত্রিচ প্রত্যয় দেখেছি আমরা। তিনটেই দেখো রিকারান্ত শব্দ। এইবার হচ্ছে প্রশ্ন যে রিকারের কোন রিকারটার জায়গায় আকার আসবে। তার উত্তরে কি বলা রয়েছে, শেষ যে রিকারান্ত পদটা রয়েছে ঠিক তার আগেরটায় আসবে। আগে দুটো শব্দ ছিল মাতৃ আর পিতৃ, লাস্টের আগেরটাই ছিল মাতা, তাই মাতাতে এসেছিল। এখানে তিনটে রয়েছে, তাই দেখবে লাস্টের ঠিক আগেরটায় আসবে। তাহলে হোত্রী আর পত্রী, এই পত্রীটায় আসবে আকার। হ্যাঁ, তাহলে রিয়ের জায়গায় আমাকে কিন্তু আকারটা লিখতে হবে। তাহলে রিয়ের জায়গায় আকার লিখলে হোত্রী শব্দ হোত্রী থাকলো, পত্রীটা হয়ে গেল পোতা। হ্যাঁ, তাহলে সমাসটা কি হোত্রী, পোতা আর উদ্গাত্রী। এটা মূল শব্দ উদ্গাত্রী। তারপর প্রথমার বহুবচন করো সুঔজস, যেহেতু এখানে তিনজন রয়েছে, একজন, দুইজন, তিনজন, তাই এখানে উদ্গাতার বহুবচনে করতে হয়েছে। আচ্ছা, এইবার দেবতাবাচক যদি শব্দ থাকে তাদের মধ্যে যদি দ্বন্দ্ব সমাস হয় কি হবে, দেবতা দ্বন্দ্ব বলে যেটা প্রসিদ্ধ, দেবতা দ্বন্দ্ব সমাস। দেবতা দ্বন্দ্ব সমাস কি, দেবতাবাচক পদের দ্বন্দ্বে পূর্ব পদের অন্তে আ আসে, আনঙের আ থাকে, পূর্ব পদ আগের পদে কিন্তু আসবে। যেমন মিত্রম চ বরুণশ্চ, মিত্র মানে সূর্য দেবতা আর বরুণ দেবতা, তাহলে পূর্ব পদকে এখানে মিত্র, সেইখানে মিত্রতে কি হয়ে গেল, মিত্রা হয়ে গেল। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল। তাহলে মিত্রা বরুণ মূল শব্দ, তার সঙ্গে এবার কতজন মিত্রা বরুণ, দুজন, তাই মিত্রা বরুণৌ। মিত্র বরুণৌ নয় কিন্তু, মিত্রা বরুণৌ। আচ্ছা, ইন্দ্রা সমৌ, ইন্দ্র সমৌ নয় কিন্তু, আকার এসেছে, দেবতা দ্বন্দ্ব তাই। অগ্নি, অগ্নি যে রশ্মিকার তার জায়গাতে আকার আসছে, তাই অগ্না হয়ে গেল, অগ্না মরুতৌ। সূর্য চন্দ্রমসৌ, সূর্যা হয়ে যাবে, এটা সূর্য নয়, সূর্যা চন্দ্রমসৌ, সূর্য এবং চাঁদ দুজনেই দেবতা, তাই সূর্যা চন্দ্রমসৌ হবে। আচ্ছা, বায়ু শব্দে আবার সেটা হয় না, অগ্নিশ্চ বায়ু চ, অগ্নি বায়ু। আচ্ছা, অগ্নি বায়ুটা খেয়াল করো, বানান বয়াকার অন্তঃস্থলে দীর্ঘ হয়েছে, বায়ু বানানো হয় রস্যকার, কিন্তু হয়ে গেল দীর্ঘ। কেন দীর্ঘকার হলো, কারণ অগ্নি একটি আর বায়ু আর একটি, দুজনে রয়েছে, তাই দ্বিবচন করা হয়েছে, সাধু শব্দের মতো। সাধু শব্দের প্রথম আর দ্বিবচন হয় সাধু, ধয় দিল। আচ্ছা, আরো দেখো কিছু কিছু নিয়ম রয়েছে যেখানে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এই উদাহরণটা কিন্তু এসএসসি তে দিয়েছে, এবং এই দিয়েছে না, বেশ কয়েকবার দিয়েছে, যে অগ্নি সোম বলছে, সোম দেবতা দ্বন্দ্ব সমাস অবশ্যই হতে হবে। সোম এবং বরুণ শব্দ উত্তর পদ হলে, মানে শেষে থাকলে, অগ্নি শব্দের যে রস্যই রয়েছে সেই রস্যের স্থানে দীর্ঘই আনতে হবে। কেমন দেখা যাক, অগ্নিশ্চ সোমশ্চ, কি করলে বানানটা খেয়াল করো, অগ্নি বানান মূল বানানে অগয়নয় রশ্মি রয়েছে, কিন্তু পরে যে সোম শব্দ রয়েছে তখন পানিনি কি বলছেন, এই অগ্নির যে রশ্মিকারটা ছিল সেই রশ্মিকারের জায়গাতে দীর্ঘিকার আনতে হবে। সঙ্গে সঙ্গে বানানটা কি হয়ে গেল, অগয়নয় দীর্ঘিকার। আর সোম বানানটা সপ্তবিধান হওয়ার কারণে মূর্ধন্যস্য হয়ে গেল। এই এতটা পরিবর্তন কিন্তু এখানে হয়েছে, অগ্নিসোম। এইবার প্রথমার দ্বিবচন করো, অগ্নিসমৌ, অগ্নি বারুণৌ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট উদাহরণ এটা, বা এর কাছাকাছি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। অগ্নি বরুণৌ, হ্যাঁ, তখন মনে হয় তো অগ্নি শব্দ রয়েছে, দীর্ঘিকার কেন হবে, রস্যিকার হবে না, কিন্তু পরে বরুণ শব্দ আর সোম শব্দ থাকলে অগ্নি দীর্ঘিকার হয়ে যাবে। আবার কি, দ্বীপ শব্দ কখনো কখনো দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, দেবতা দ্বন্দ্ব সমাস হলে দ্বীপ শব্দটা দেওয়া হয়েছে। দৌশ্চ ভূমিশ্চ হয়েছে দেবা ভূমি, দীর্ঘিকার হলো, কেন হলো দীর্ঘিকার, দুইজন রয়েছে তাই। দ্বীপলোক আর ভূলোক দুজন রয়েছে, তাই ভূমি শব্দ দীর্ঘিকার হয়েছে। আরো দেখো রয়েছে দৌশ্চ পৃথিবী চ, এখানে আবার বিকল্প দুটো হয়, দৌটা দিব দেবা হয়ে গেল, তাহলে দেবা দৌয়ের জায়গায় এলো, আর পৃথিবী হয়ে গেল পৃথিব্যৌ। পৃথিব্যৌ কেন হলো, নদী শব্দের দ্বিবচন করো, নদ্যৌ পৃথিব্যৌ, তাহলে দিবস পৃথিব্যৌ হয়, দেবা পৃথিব্যৌ হয়, দুটো হয়, দেবা আসে আর দিবস আসে। এই উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণ, এগুলো আসেনি কিন্তু আসতেই পারে। ঠিক একই রকম উষা চ সূর্যশ্চ, এখানে যে উষাস হয়ে যায়, উষা শব্দের জায়গায় উষাস হয়ে যায়। আচ্ছা, আবার ছোট ছোট কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে। প্রতিশব্দ যখন সমাস হচ্ছে
দ্বন্দ্ব সমাস তখন পরে বসে, আগে বসে না। পতিশ্চ পুত্রশ্চ, কোথায় চলে গেল? পতিটা দেখো পরে চলে গেল। পতি, পুত্র, পতি দীর্ঘিকার হয়ে গেল। কেন দীর্ঘিকার হলো? এই বানানগুলো মাস্ট বি খেয়াল করতে হবে। দুজন রয়েছে, পুত্র একটা আর পতি একটা, দুজনে মিলে দ্বিবচন হয়েছে, তাই এখানে পতিতে দীর্ঘিকার হয়ে গেছে। পতি শব্দ যখন জায়া শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তখন জায়ার জায়গাতে জম অথবা দম দুটোই আসে। তাহলে পতিশ্চ জায়া চ, জায়াশ্চ হয়নি কিন্তু, এই জায়গাটা কিন্তু খেয়াল করো। পতিশ্চ, পতিতে বিসর্গ ছিল প্রথমের এক বচন, কিন্তু জায়াতে তার প্রথমের এক বচনে বিসর্গ হয় না। তাহলে জায়াশ্চ কেন হবে? জায়া আলাদা, চ আলাদা। জায়াপতি হতে পারে, জায়ার জায়গায় জম করো, জমপতি হতে পারে, দম্পতি, সব দীর্ঘিকার, কিন্তু পরীক্ষায় অপশনে রসিকারও থাকবে। দীর্ঘিকার কেন হলো? দুজনকে বুঝিয়েছে তাই। পতি শব্দের দ্বিবচন করো, প তয় দীর্ঘি। এইভাবে কিন্তু মুনি শব্দের দ্বিবচন করো, ময়রসু নয় দীর্ঘি, এরকম হচ্ছে। আচ্ছা, আরো কিছু কিছু শব্দ রয়েছে, হরশ্চ হরিশ্চ হরিহরও, এখানে কিন্তু নর্মালি হয়েছে। নেক্সট, দ্বন্দ্ব সমাসে আরো ছোট ছোট কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাকে জানতেই হবে। দ্বন্দ্বে পূর্বে বসে, অর্থাৎ পূর্ব নিপাত হয়, মানে কে আগে বসবে কে পরে বসবে। এটা কিন্তু পরীক্ষায় অপশন দিলে কনফিউশন হয়, যে আদিতে যখন স্বরবর্ণ থাকবে, কোন শব্দে যদি স্বরবর্ণ থাকে, যেমন ধরো গজ আর অশ্ব, গজশ্চ অশ্বশ্চ এইটুকু দিয়েছে, দিয়ে বলছে বলো তো সমাসবদ্ধ পদ কি হবে? গজাস্য হবে না অশ্বগজও হবে? তখন তুমি ভাববে যে আদিতে স্বরবর্ণ যুক্ত শব্দ রয়েছে এবং শেষে অকার রয়েছে, তাহলে সেইটাকে আগে বসাতে হয়, তাই অশ্বটা আগে বসেছে। আবার অল্পাচতরম বলে একটি সূত্র রয়েছে, অল্প স্বর যদি থাকে কোনো একটা শব্দে, অল্প স্বর রয়েছে, যেমন গো আর মহিষ, গৌশ্চ মহিষশ্চ, গৌতে একটা স্বর রয়েছে, মহিষে দেখো ম হি স, মতে অকার, রসিকার, মূর্ধনের সাথে একটা অকার, অনেকগুলো স্বর রয়েছে, তাহলে কোনটায় কম স্বর রয়েছে সেটা আগে বলবে। গো মহিষম। কুশশ্চ কাশশ্চ, এখানে কি দেখছি? লঘু স্বর কোনটা? রস্যকার লঘু না আকার লঘু? তাহলে কাশ আগে বলবে না কুশ আগে বলবে? কু আগে বলবে, কারণ এটা লঘু স্বর। আচ্ছা, তাহলে এইভাবে ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে হবে, তাহলে কি হবে? বানান ভুল হবে না, পরীক্ষায় কনফিউশন হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব চেনার সহজ নিয়ম কি বলেছি? শেষে ময় হসন্ত থাকবে, ক্লিবলিঙ্গ হবে এবং প্রথমার এক বচনে ব্যবহৃত হবে। প্রথমাতেই হবে সবসময় তা নয়, অন্য বিভক্তিতেও হতে পারে, কিন্তু এক বচনেই করতে হবে, বহু বচন কোন রকম ভাবে করা যাবে না। তাহলে সমাহার দ্বন্দ্ব কখন কখন হয়, কোন কোন সময় হয়? যখন দেখবো প্রাণীবাচক শব্দ রয়েছে, প্রাণীর অঙ্গের সঙ্গে অঙ্গবাচক, কোনো একটা বাজনার সঙ্গে বোঝাচ্ছে, কোনো একটা সেনার অঙ্গ বোঝাচ্ছে, তখন কিন্তু সমাহার দ্বন্দ্ব হয়। যেমন পানি চ পাদৌ চ, পানি পাদম, পানি মানে হাত, পাদ মানে পা, অঙ্গবাচক শব্দ হয়েছে। নখাশ্চ নয়নে চ, এই উদাহরণটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, লোকে বানান ভুল করেছে। নয়নে কেন করলাম? নয়ন ক্লিবলিঙ্গ শব্দ এবং প্রথমা দ্বিবচন রয়েছে, তাই নয়নে করলাম। ঠিক একই রকম মার্দঙ্গিক, পানবিক, এগুলো বাদ্যযন্ত্র, কিন্তু বাদ্য কারকে বোঝায়, সেগুলোতেও দ্বন্দ্ব সমাস সমাহার দ্বন্দ্ব হয়। রথিকা আসছে, এবং দেখো এখানে কিন্তু সমাহার নেই, কনফিউশন এখানেই তৈরি হবে, এখানে কিন্তু সমাহার নেই, মানে বহু বচন নেই, এক বচনে রয়েছে, তাও কিন্তু এগুলো সমাহার দ্বন্দ্ব। এরকম আরো উদাহরণ পাবো আমরা যেখানে বহু বচন নেই তবুও সমাহার দ্বন্দ্ব হয়েছে। এই জায়গাগুলো কিন্তু দেখার জায়গা। অধ্যয়ন সম্পর্কিত যদি বলি, যেমন সংজ্ঞা, সংজ্ঞাতে কি বহু বচন আছে? অনেকগুলি সংজ্ঞা বোঝাচ্ছে না। অহিনকুলমে যেন অনেকগুলো অহি, অনেকগুলো নকুল বুঝিয়েছিল, এখানে কি আছে? নেই। পরিভাষা এক বচনেই রয়েছে, সংজ্ঞা চ পরিভাষা চ, বলবে সংজ্ঞা চ পরিভাষা চ, এখানে কি সমাস হয়েছে? ইতরেতর দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, অমুক অমুক দিয়ে দিল, সবাই জানে ইতরেতর দ্বন্দ্ব হবে, কিন্তু না, সংজ্ঞা পরিভাষা, পরিভাষা সংজ্ঞা পরিভাষাম, ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন হয়েছে। দেখো এইটা দেখেই বুঝবো যে এটা সমাহার দ্বন্দ্ব হয়েছে, এবং এটা অধ্যয়ন বিষয়ক, এটা কিন্তু ইতরেতর করা যাবে না, এটাতে কিন্তু সমাহার দ্বন্দ্বই করতে হবে। আবার নদীবাচক শব্দ, গ্রামবাচক শব্দ, যেমন গঙ্গা চ সোনশ্চ, হয়ে গেল গঙ্গা সোনাম, একটা গঙ্গা নদী, একটা সোনা নদী, তো তুমি স্যার সমাহার কোথায়? সমাহার হলে তো অনেকগুলি বোঝাবে, সমাহার কিন্তু নেই, কারণ গঙ্গা তো একটাই, এর বিষয়ে তুমি কি বোঝাবে? এক বচনে বললেই সব কটা বুঝিয়ে যাচ্ছে, সোন একটাই, এক বচনে বললেই সব কটা হয়ে যাচ্ছে। এই জন্য গঙ্গা সোন, তারপর ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচন। দেখো কুরবশ্চ কুরুক্ষেত্রম চ, কুরুদেশ এবং কুরুক্ষেত্র দেশ বা স্থান, কুরু কুরুক্ষেত্রম, ময়সত ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচন। এইটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব চেনার একদম সহজ উপায়।
আচ্ছা, আবার কি যাদের মধ্যে বিরোধ, চিরন্তন বিরোধ, যে সাংচ বিরোধ শাশ্বতিক বলে পাণিনির সূত্র রয়েছে, যাদের মধ্যে বিরোধ শাশ্বতিক, চিরন্তন বিরোধ, তাদের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। অহয়াশ্চ নকুলাশ্চ, সব কটা ওহি, সব কটা নকুলের মধ্যে চিরন্তন সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, দেখলেই একজন আরেকজনকে মেরে ফেলবে এরকম একটা সম্পর্ক, সাপে বেজির সম্পর্ক। তাহলে ওহি মূল শব্দ হচ্ছে ওহি, অহয়া হয়েছে প্রথমার বহু বচনে হয়েছে অহয়া যুক্ত চ, অহয়াশ্চ, নকুলাহ যুক্ত চ, নকুলাশ্চ, হয়ে গেল ওহি নকুলম, ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন করতে হবে, ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন। কিন্তু আচ্ছা আরো রয়েছে দেখো, গাবশ্চ ব্যাঘ্রাশ্চ, গো ব্যাঘ্রম, এদের মধ্যেও সম্পর্ক কিন্তু, গরু কখনোই মানে ব্যাঘ্র কখনোই গরু দেখলে কিন্তু ছেড়ে দেবে না, ও ধরে খাবেই, হয়ে গেল গো ব্যাঘ্রম। কাকাশ্চ লুকাশ্চ, কাকলুকম, এদের মধ্যে বিরোধ শাশ্বতিক, এগুলো সবই কিন্তু বহুবচনে হয়েছে, এই সবই ক্লিবলিঙ্গ প্রথমার এক বচনে হয়েছে। কিন্তু দেবাশ্চ সুরাশ্চ, এটা কিন্তু যে সাংচ বিরোধ শাশ্বতিকতে সমর্থন করেনি, এটা দেবাসুরা, দেবাসুরম করা হয়নি, কিন্তু দেবাসুরা বহুবচনে হয়েছে, কিন্তু ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন হয়নি, এটা কিন্তু ইতরে ইতর, এটাকে কিন্তু তুমি কখনোই সমাহার দ্বন্দ্ব বলতে পারবে না। তুমি এটাকে ইতরেতর দ্বন্দ্ব সমাসে কিন্তু করতে হবে, সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, দেবাসুরা। আচ্ছা, আবার কিছু কিছু রয়েছে যাদের মধ্যে যারা বিরুদ্ধ, কখনো একসঙ্গে থাকতে পারে না, শীত আর উষ্ণতা কখনো একসঙ্গে থাকতে পারেন না, তাদের মধ্যেও কিন্তু সমাস হয়। কিন্তু খেয়াল করে দেখো, শীতম উষ্ণম এক বচনে রয়েছে, শীতোষ্ণম, এরাও কিন্তু সমাহার। সুতরাং সমাহার মানেই যে তারা বহু বচনে থাকবে, বহু বচনে ব্যবহৃত হবে তা নয় কিন্তু। তাহলে শীতম চ উষ্ণম চ শীতোষ্ণম বিকল্পে শীতোষ্ণেও হতে পারে, জয়শ্চ পরাজয়শ্চ, জয় পরাজয়ও হতে পারে, হ্যাঁ, জয় পরাজয়ম এটাও হতে পারে। এটা কিন্তু সমাহার দ্বন্দ্বে কিন্তু জয় পরাজয়ম করা যায়। তুমি যদি শীতোষ্ণে করো তখন আবার ইতরেতর হয়ে যাবে, আর শীতোষ্ণম করো এটা কিন্তু দুটোই করা যেতে পারে। সুতরাং এতগুলো জিনিস আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসে দেখলাম। আচ্ছা, আজকে আর আলোচনা করব না, অলরেডি 11:30 বেজে আরেকটু বেশি হয়ে গেছে, 11:35 হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার বলছি কি, কর্মধারায়টা আপনি পড়ালেন তো, মধ্যপদলোপী কর্মধারায়টা স্যার পড়তে লাগবে না আমাদের? হ্যালো, শোনা যাচ্ছে স্যার? তপতি চক্রবর্তী সম্ভবত। হ্যালো স্যার। তপতির প্রশ্ন আছে? নেই। পুনম, পুনমের কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে কথা? স্যার শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, কিছু গন্ডগোল করেছি দেখো তো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো কারোর কথা শুনতে পাচ্ছি। ও সরি। স্যার আপনার মিউট করা আছে, দেখেন। হ্যাঁ বলো এবার বলো। স্যার এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ স্যার, বলছি আপনি বহুব্রীহি সমাসটা তো পড়ালেন স্যার, তাই এই ভাগটা আমাদের লাগবে না স্যার, মধ্যপদলোপী বহুব্রীহি? মধ্যপদলোপী বহুব্রীহির কথা বলছো? হ্যাঁ স্যার, এটা পড়তে লাগবে না? হ্যাঁ, এটা আমি আগের ক্লাসগুলোতে করিয়েছি। না, মধ্যপদলোপী কর্মধারায় আছে স্যার জানি, কিন্তু বহুব্রীহিতেও আছে, ওটা কি পড়তে লাগবে স্যার এই পরীক্ষার জন্য? না গো, খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আচ্ছা স্যার, না তাহলে ঠিক আছে, আমি ওটার জন্যই বলছি, আপনি যখন পড়ালেন তো ওটা দেখতে পেলাম না, ওই জন্য বললাম। ঠিক আছে স্যার। গৌরাঙ্গ মণ্ডল। স্যার কথাগুলো ইকো হচ্ছে।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বলো যতটা হয়। পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি বলছি আপনি যেভাবে দেখালেন খুব ভালো করে বুঝতে পারলাম, কিন্তু সব সময় তো স্যার কি ওই ব্যাস বাক্য দেয়া থাকবে? সমাসবদ্ধ পদ দেওয়া থাকলে তো মানে সমস্যা হবে এটা লিখতে। দু রকম ভাবেই থাকবে। আমি যখন পড়ালাম তখন বললাম দু রকম ভাবেই তোমার কিন্তু থাকবে। হ্যাঁ এটা থাকলে সুবিধা হবে, কিন্তু ওইটা থাকলে তো সমস্যা হবে একটু স্যার। হ্যাঁ, তখন তো সেটা ওই যে ধরে বললাম ধরে মানে বোঝা অর্থের যাবে। উপর বিচার করতে হবে। অর্থ ধরে ধরে বিচার করতে হবে যে ঠিক পদটা কি দিয়েছে, তার মানে কি হতে পারে। হ্যাঁ, এবং বহুব্রীহি সমাসে ওই আগে যে সমাজগুলো পড়িয়েছে সেখানে বলেছে এই এই শব্দ থাকলে এই এইগুলি হবে, দেখে বোঝা যেত। হ্যাঁ হ্যাঁ বহুব্রীহি সমাসে কিন্তু তোমার ওই অর্থ বিচার করে 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 তোমার এগোতে হয়। বহুব্রীহি সমাজে ওই রকম শর্টকাট পাওয়াটা বড় মুশকিল। ঠিক আছে, ওই জন্য কিন্তু তোমাকে হ্যাঁ। একটু মানে বুঝতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম এক্সাম্পল তোমাকে রিড করতে হবে, আর কিছুই না। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। টুম্পা মান্না, বাকিরা হাত নামিয়ে ফেলবে যাদের প্রশ্ন হয়ে গেছে। টুম্পা মান্না নেই। আচ্ছা, অষ্টমী দাস। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনি পড়ালেন না অনেকম অন্ন পদার্থে, হুম ওটাতে একটা উদাহরণ দিয়েছিলেন উদ্ধৃত ওদনো যস্যাসা। ওখানে আপনি করেছেন দেখুন, উদ্ধৃত 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 ওদনা, ওটা কি উদ্ধৃত উদনা হবে? উদ্ধৃত দেখুন, শব্দের সঙ্গে যখন উদন শব্দ সমাসবদ্ধ করে সন্ধি করে দাও, রস্যু দয় ধয় রি তয় ওকার হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি করেছেন ওকারই আসে, কিন্তু আমি পানিয়ম বইতে দেখতে পাচ্ছি ঔকার আছে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। উদ্ধৃত যুক্ত ওদনা যদি অকার পর হ্যাঁ এটাই হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধি হয়ে যাবে, ওকার হবে ওটা, ঠিক বৃদ্ধি হবে ওটা। থ্যাংক ইউ স্যার। যেমন সদা যুক্ত এব করলে সদৈব ঐকার হয়ে যাচ্ছে, ঠিক ওইখানে ওকার থাকার জন্য ওকারটা বৃদ্ধি হয়ে ঔকার হয়ে যাবে। ঠিক, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে অঞ্জুশ্রী মন্ডল। স্যার আপনি বলেছিলেন যে একাধিক প্রথমা বিভক্তিযুক্ত পদের মধ্যে হয়, তো একাধিক প্রথমা বিভক্তি পদের জন্য কিন্তু প্রথমা বিভক্তি বাদ দিয়ে অন্য পদের অর্থে। ঠিক। আর একটা আছে স্যার, স্যার গৌ শব্দ কি স্ত্রীলিঙ্গবাচক? হ্যাঁ, গৌ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আর দ্বিত্রা পদে স্যার কোন বচন রয়েছে? বহুবচন আছে। স্যার দ্বিত্রাতে তাহলে বিসর্গ হলো, পঞ্চসাতে বিসর্গ হলো না কেন? দেখো, পঞ্চ বা ষট বা বহুবচনে করাই উচিত, ওটা বহুবচনে দিলে বিসর্গ দিতে হবে। কিন্তু পঞ্চসা, সপ্তাশটা ফরমেশনটা দেখতে এগুলোতে তো হবে। বিসর্গ ছিল না। হ্যাঁ, তো পঞ্চসার ফরমেশনটা আমার দেখতে হবে। পঞ্চসার ফরমেশন এই মুহূর্তে আমাকে দেখা নেই, আমি তোমাকে দেখে আলাদা করে বলবো, ঠিক আছে? আচ্ছা। তোদের এই ক্লাসে আছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পঞ্চসার পুরো ফরমেশনটা আমি দেখিয়ে দেবো কি করে হয়, স্টেপ বাই স্টেপ। পায়েল রয়। হ্যাঁ স্যার, বলছিলাম যে দ্বন্দ্ব সমাস থেকে যেই আর কি ইতরেতর দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব যা যা পড়িয়েছেন, উদাহরণগুলো দিয়েছেন, ওই টাইপের সমস্ত উদাহরণগুলোই কি আমাদের পড়তে হবে? হ্যাঁ, উদাহরণে কোনো ছাড় নেই। হ্যাঁ, বারবার বলছি, কেন বলছি, যে আমি যে কটা উদাহরণ দিয়েছি আমার তো একটা লিমিটেড টাইমের মধ্যে সমস্ত কিছু দেখাতে হবে, আমি সব উদাহরণ দিতে পারবো না। হ্যাঁ এক স্যার, দেড় না ঘন্টা। বলছিলাম যেমন বইয়ে যেমন প্রচুর উদাহরণ রয়েছে, তাহলে কি ওই ওই টাইপের মানে যেগুলো ধরে ধরে বোঝালেন, যেমন পানি, বিনা পানি, এরকম টাইপের যে ধরনের উদাহরণগুলো আপনি বোঝালেন, এই টাইপের রিলেটেড সব উদাহরণগুলোই কি বই থেকে পড়তে হবে? হ্যাঁ, সব উদাহরণই পড়তে। আমার বোঝানোর আসল উদ্দেশ্য হচ্ছে যখন তুমি পড়ছো তখন যাতে তুমি বুঝে পড়তে পারো। আমি হয়তো দুটো উদাহরণ নিয়েছি, কিন্তু ঠিক একই জিনিসের দিকে বইতে 6 7খানা 8খানা করে উদাহরণ রয়েছে। তাহলে তুমি দুটো যদি বুঝে যাও, একটা যদি বুঝে যাও, তার দৃশ্য বাকিগুলো তুমি বুঝতে পারবে। সেটা ধরিয়ে দেওয়ার জন্য ক্লাসটা। এবার আচ্ছা, পড়তে ঠিক পড়তে আছে। যদি দেখো কোথাও কিছু আলাদা আছে, কোথাও কিছু মিলছে না, সেইগুলো তুমি মার্ক করে রাখো। মার্ক করার পরে জিজ্ঞাসা করো, স্যার এই জায়গাটা তো হচ্ছে না। বা সেটাকে অন্যরকম করে পড়ো, বা একটু বইতে খোঁজো।
ঠিক কিন্তু আছে একটু স্যার। বুঝে বুঝে পড়ো, সমাজটা বুঝে বুঝে না পড়লে না পরীক্ষা হলে কনফিউশন তৈরি হয়, বানানের কনফিউশন তৈরি হয়। হচ্ছে মুনমুন সেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি ওই প্রথমে আপনার যে সমানাধিকরণ বহুব্রীহি বলেছেন, ওখানে হচ্ছে একটা পয়েন্ট ছিল, ওটা দ্বিতীয় নাম্বার ছিল, এবার একটু পিপিটা খুলবেন? সমানাধিকরণের 3 নম্বরে ছিল আহ ওই 2 নাম্বার কি 3 নাম্বারে এইরকম একটা ছিল, মানে হ্যাঁ, প্রথমান্ত পদ দুটি বিশেষ্য বিশেষণ হবে এবং অন্য পদার্থ প্রাধান্য তার এই আগেরটা স্যার, তার এবং আগেরটা। ছিল একাধিক প্রথমা বিভক্তি যুক্ত পদের মধ্যে এই সমাস হয়। হ্যাঁ ওটাই। হ্যাঁ, একাধিক প্রথমা বিভক্তি যুক্ত, যেমন প্রাপ্তম উদকম দুটোতেই প্রথমা রয়েছে, উড়ো রথ দুটোতেই প্রথমা রয়েছে, উপহৃত পশু দুটোতেই প্রথমা রয়েছে, এইরকম বলেছি। আচ্ছা ও আচ্ছা, দুটোই প্রথমা বিভক্তি হলে সেটা হয় সমানাধিকরণ। আর একটা হচ্ছে ওই তখন যে ইকো হচ্ছিল, কথাগুলো শুনতে পাচ্ছিলাম না ঠিক মতো। হ্যাঁ ওই হ্যাঁ বিশেষ নিয়ম যেটা বলেছিলেন, ওই আহ, বহুব্রীহি সমাসের যে বিশেষ নিয়মগুলো, ওই হুম হুম সুন্দরী ভার্যা, হ্যাঁ এখানে সুন্দরীটা অকারান্ত হলো, সুন্দর, সুন্দরীটা সুন্দর হলো, আর হ্যাঁ ভার্যাটা এটা আকারটা অ হলো, অকারণ। এটা কিসের জন্য? ওই ছটার কারণে কি হলো? আচ্ছা, এটা আমি আরেকবার বলছি, যে সুন্দরী ভার্যা যস্য স, যে লোকটার ভার্যা সুন্দরী। এইবার সুন্দরী শব্দটা হচ্ছে ভাষিত পুংস্ক শব্দ, মানে এই শব্দটা 3টে লিঙ্গেই ব্যবহৃত হতে পারে, এর সেই ক্ষমতা আছে। সুন্দরম হতে পারে, সুন্দর হতে পারে, সুন্দরীও হতে পারে, 3টেই হতে পারে। তো এই ধরনের শব্দ যদি বিশেষণ হয় তাহলে তারা পুংবদ ভাব হবে, মানে পুংলিঙ্গে ব্যবহৃত হবে, তাহলে সুন্দরীটা হয়ে যাবে সুন্দর হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি হলো, শেষে যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকে, ভার্যা যেমন স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এবং লাস্টে রয়েছে, সমাজবদ্ধ পদের পরে রয়েছে, শেষের অংশে রয়েছে, উত্তর পদে রয়েছে, এই উত্তর পদের স্ত্রীলিঙ্গবাচক শব্দের শেষের যে স্বরটি রয়েছে তার হ্রস্ব আদেশ হবে। গো স্ত্রী উপসর্জনস্য বলে সূত্র রয়েছে, সেই সূত্র অনুসারে এইরকম উপসর্জনের হ্রস্ব আদেশ হয়, যা আকারটা হয়ে যাবে অকার, ভার জ হয়ে যাবে। তাহলে সুন্দর ভার জ, দুটো নিয়ম বলেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। মমতা নাইয়া। হ্যাঁ স্যার, বলছি স্যার, বহুব্রীহি সমাজ যে দুটো ভাগ, সমানাধিকরণ ব্যাধিকরণ, বলছি সমানাধিকরণে তো দুটো পদই প্রথমা বিভক্তি হবে, কিন্তু ব্যাধিকরণে কি তাই হবে স্যার? না, ব্যাধিকরণ মানে দুটোতে সেম বিভক্তি হবে না, তাই না? দুটোতে সেম বিভক্তি হবে না। বিনা পানৌ যস্যা, বিনা প্রথমার এক বচন হয়েছে, আর পানৌ সপ্তমীর এক বচন হয়েছে, দুটোতে ভিন্ন ভিন্ন বিভক্তি হয়েছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। টুম্পা মান্না, হ্যাঁ ওয়েলকাম। টুম্পা মান্না হাত তুলে আছো, আগেও জিজ্ঞাসা করেছি। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। তৃষা পালিত। স্যার স্যার আমাকে বলছেন? তুমি হাত তুলে আছো, সেই হ্যাঁ জন্যই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আপনি একটা বলেছিলেন যে অবিদ্যমান পুত্র যস্য স অপুত্র। তা আমি একটা জায়গায় পড়ছিলাম এটা মানে বিকল্পে অবিদ্যমান পুত্রও হয়, তা এটা কি হবে হ্যাঁ, না? আমি বললাম তো, তখনই বলেছি যে এটা দুটো রূপই হয়, অপুত্রও হবে আবার অবিদ্যমান পুত্রও হবে, দুটোই হবে, অবর্তমান পুত্রও হবে। মানে আচ্ছা যদি আচ্ছা ব্যাস বাক্যে যদি অবিদ্যমান বা অবর্তমান থাকে, ওই পুরোটা নিয়েও হতে পারে, অথবা বিদ্যমান বর্তমান এটুকু বাদ দিয়েও হতে পারে। যদি না বলে থাকি তাহলে এখন বলে দিলাম, হ্যাঁ দুটোই হয়, বিকল্পে হয়। আচ্ছা, তারপর হ্যাঁ স্যার, আমি পবিত্র আরেকটা, মন্ডল। আচ্ছা বলো বলো, আরেকটা বলো। হ্যাঁ স্যার বলছি পানি নিয়মে তার নিচে একটা দেখছিলাম উদাহরণ ছিল যে অনুপনীত পুত্র। হ্যাঁ, এইটা আমাকে একটু বলে দেবেন স্যার, যে এখানের ক্ষেত্রে ওই যে অপুত্রটা হলো না, এই অনুপনীত পুত্রটা কি করে হলো? ব্যাস বাক্য কি আছে দেখতে হবে তো। ব্যাস বাক্য ব্যাস ওখানে বাক্য অনেক। কি আছে, ওটা ওটা আমি না দেখে তো বলতে পারবো না। ব্যাস বাক্য না দেখলে কি করে বুঝবো যে কি চেয়েছে, তাই না? পূর্ণ বাক্যটা যদি আমি না পাই তাহলে আমি সমাস করবো কি করে? সমাস করার জন্য তো পূর্ণ বাক্যটা চাই। স্যার অনুপনীত পুত্র যস্য স এরকম আছে। আপনাকে দেখতে হবে পুরো বানানটা। ঠিক আছে স্যার। দাঁড়াও, আমি দেখি, দাঁড়াও, বইটা আমার কাছে আছে নাকি দেখুন।
আপনাকে যতক্ষণ না পূর্ণ বাক্য পাচ্ছি ততক্ষণ আমি সম্পূর্ণটা আমি আন্দাজে বলতে পারবোই না। হ্যাঁ হ্যাঁ বানান বলো তো কি লেখা রয়েছে? আছে অ দন্তের নয় হর্ষ প দন্তের নয় দীর্ঘি ত পয় হর্ষ তয়রা ফলা বিসর্গ। তাই রয়েছে, আমাকে বুঝতে হবে, বুঝতে পারবে। এরকম লেখা আছে ব্যাখ্যাটা যে অস্তর্থ না হলে লোপ হয় না, দিয়ে লেখা আছে অনুপনীত পুত্র। এটা স্যার একটু যদি পরে বলে দেন তাহলে সুবিধা হবে। অনুপনীত শব্দটাই হয়তো অস্থি অর্থটা বোঝায়নি, আছে এই অর্থটা হয়তো বোঝায়নি, ওটা হয়তো অন্য কোনো মানে। উপনীত, উপনীত মানে বানানটা দেখতে হবে, ওই বানানটা ঠিক কি মানে বলেছে, সেই মানেটাই হয়তো বোঝাচ্ছে না যে তার পুত্র আছে, হয়তো পুত্র চলে গেছে বা পুত্র কিছু একটা হয়েছে, এরকম হয়তো মানে বোঝাচ্ছে। অর্থটা জানতে হবে, এবং শব্দটা না জানলে অর্থটা ঢুকতে পারবো না আমি। ঠিক আছে স্যার হুম, ওটা বলো, নাস্তি পুত্র যস্য স লেখা আছে। দেখতে হবে, হ্যাঁ ঠিক কি রয়েছে ওটা ব্যাসবাক্য না দেখে কখনোই বলা সম্ভব নয় যে ওটা কি হবে। স্যার আমার ওটা হাতে তুললে নাস্তি পুত্র যস্য স আছে। না না, ও যেটা বলেছে সেটা আলাদা, এইবার পেয়েছি আমি। উপনীত, আচ্ছা উপনীত মানে উপপূর্বক নি ধাতুর পরে তপ্রত্যয়, উপনীত যে পৌঁছেছে সে উপনীত, বা যাকে নেওয়া হয়েছে, কাছে নেওয়া হয়েছে সে উপনীত। ন উপনীত অনুপনীত, যে কাছে পৌঁছায়নি এইরকম পুত্র। ঠিক আছে, তাহলে সেখানে আর অস্থি অর্থ থাকলো কোথায়? সেখানে তার অস্থি অর্থ নেই। অনুপনীত পুত্র এইরকম করেছে, সেইখানে অপুত্র করা যাবে না, এইটা বলতে চেয়েছে। তৃষাপালি, তোমার উত্তর হ্যাঁ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পুত্র, স্যার বুঝতে পেরেছি হ্যাঁ। পুত্র ওখানে পৌঁছায়নি এইরকম পুত্র, অনুপনীত পুত্র ব্রাহ্মণ, এইরকম একটা মানে করতে। ন উপনীত, উপনীত মানে নি ধাতুর মানে নেওয়া, নি প্লাস তা করলে নিত, আর উপনীত মানে হচ্ছে যে কাছাকাছি পৌঁছেছে সে উপনীত, এরকম মানে করতে পারি। ন উপনীত অনুপনীত, তাহলে অনুপনীত শব্দটা কিন্তু আছে অর্থ নেই, কিন্তু অবিদ্যমান, অবর্তমান, হ্যাঁ এইগুলোর মধ্যে একটা আছে অর্থ কিন্তু আছে। ওইভাবে ওটাকে সংক্ষেপ আর করা যাবে না, মানে অপুত্র ওইখানে আর করা যাবে না, এটার ক্ষেত্রে একটাই হবে রূপ। একটাই হবে। ঠিক আছে। পবিত্র মণ্ডল, চিত্রগু ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, চিত্রা গাবো যস্য স, এরকম ব্যাসবাক্য রয়েছে। চিত্রগু মানে হচ্ছে, শব্দটার মানে জানতে হয়, বারবার বলছি যে তোমাকে যদি চিত্রগু দিয়ে দেয় তাহলে চিত্রগুর মানেটা কি, প্রত্যেকটা শব্দের মানে না জানলে তুমি ব্যাসবাক্যও করতে পারবে না। একজন জিজ্ঞাসা করলো যে স্যার আমাকে যদি চিত্রগু দিয়ে দেয়, ব্যাসবাক্য বের করতে দেয়, কি করে করবো? সত্যিই তো তাই, তুমি যদি মানে না জানো কি করে করবে? আর আমরা সব মুখস্থ করি। তাহলে চিত্রগুর মানে হচ্ছে যার অনেকগুলি বিচিত্র বর্ণের বা বিচিত্র রকমের গরু রয়েছে, নানা রকমের গরু রয়েছে। তাহলে নানা রকমের গরু যার আছে, এরকম আগে বাংলা করব, তারপর থেকে সংস্কৃত ট্রান্সলেট করব। যে চিত্রা প্রথমার বহুবচন করো চিত্রাহা বিসর্গ, গৌ শব্দের প্রথমার বহুবচন করো গৌ গাবো গাবহ, অনেকগুলি গরু, চিত্রা গাবহ। যার আছে, একজনের যদি থাকে তাহলে যস্য স করো, পুংলিঙ্গে করো যস্য স, তাহলে অনেকগুলো গরু যার আছে সে হচ্ছে চিত্র। মূল শব্দটা চিত্র একদিকে, একটা শব্দ চিত্র, আর একটা শব্দ হচ্ছে গৌ শব্দ, তাহলে হওয়া উচিত ছিল চিত্র গৌ, দুটোকে জুড়বো, একটা হচ্ছে চিত্র শব্দ আর একটা হচ্ছে গৌ শব্দ, তাহলে চিত্র গৌ হওয়া উচিত ছিল। এবার গৌ শব্দের শেষে কি কার রয়েছে? ঔকার রয়েছে, এবং গৌ শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে চিত্র গৌ শেষে স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকলে ওই ভার্যা শব্দের মতো আকারটা কি হয়ে যাবে? অকার হয়ে গেছিল, হ্রস্বস্বর হয়ে গেছিল। এখানে ঔকারটার হ্রস্ব হবে, রস্যুয়ের বৃদ্ধি হচ্ছে ঔকার, আর ঔকারের হ্রস্ব হচ্ছে রস্যুকার, তাই ঔকারটা হয়ে গেল রস্যুকার, গৌটা হয়ে গেল গয় ঔ ওকার, তাহলে গয় ঔকার ছিল, ঔকারটা হয়ে গেল রস্যুকার, একে বলে চিত্র গু। এবং পুংলিঙ্গ প্রথমার এক বচন করে সাধু শব্দের মতো, সাধুতে বিসর্গ, চিত্রগুতেও বিসর্গ, তাহলে মূল শব্দ হয়ে গেল চিত্রগু। এবার পুংলিঙ্গ প্রথমার এক বচন দ্বিবচন যা খুশি করা যেতে পারে। আচ্ছা, নীলাঞ্জনা দত্ত। হ্যাঁ স্যার, বলছি যে ওই পূর্ব রাত্র যেটা আছে, দ্বিতীয় তৎপুরুষ সমাস মানে পূর্বং রাত্র, তো ওটা স্যার আরেকটা জায়গাতে পড়তে গিয়ে দেখছিলাম যে একদেশী তৎপুরুষ সমাসেও ওটা লেখা আছে পূর্বং রাত্রে, তাহলে স্যার এটা কোনটা হবে?
আমার নোটের মধ্যে পূর্বাং রাত্র দ্বিতীয় তৎপুরুষে পেয়েছো? না স্যার, আমি এটা অন্য একটা বই থেকে পড়ছিলাম, তো সেইখানে দেখছিলাম যে একই উদাহরণ মানে দু জায়গায় দু রকম ভাবে লেখা আছে। আচ্ছা, ওইটা দ্বিতীয় তৎপুরুষ করা যাবে না। কেন করা যাবে না? যখন ওই দিনের কোনো একটা ভাগকে বোঝায়, রাত্রি মানে টোটালটাকে আমি দিন বলছি, দিন বা রাত্রির কোনো একটা পার্ট বোঝায়, অংশ বোঝায়, তখন একদেশ থেকে একদেশী তৎপুরুষ হয়। তো ওই জন্য একদেশী তৎপুরুষ করা হয়েছে। আর যদি পূর্ব শব্দের সঙ্গে কোনো দ্বিতীয় তৎপুরুষ আছে কিনা আমার কিন্তু মনে পড়ছে না। দ্বিতীয় তৎপুরুষে পূর্ব শব্দের কোনো ব্যাপার নেই। ওইখানে পূর্বম রাত্রে, রাত্রির পূর্ব ভাগ, তাহলে রাত্রির পুরো রাত্রি একটা ছোট্ট পার্ট অপরাহ্ন, মানে হ্যাঁ। বিভিন্ন সময়কালটা বোঝাচ্ছে একদেশী তৎপুরুষ সমাসে, হ্যাঁ, সেই ছোট্ট রকম। পার্টকে বোঝাচ্ছে, বড় পার্টের একটা ছোট্ট পার্টকে বোঝাচ্ছে, তাই একদেশ বোঝাচ্ছে বলে ওটা একদেশী তৎপুরুষই করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কেউ হাত তুলে নেই, টুম্পা মানা তো কোনো প্রশ্ন করেনি, ঠিক আছে। নিমাই এই আচ্ছা, পার্বতী বর্মন। হ্যালো স্যার। অনেক রাত হয়েছে, সংক্ষেপে। হ্যাঁ, হ্যাঁ এখনো স্যার, একটা অব্যয়ের যুগে যেটা বলেছেন যে অব্যয় থাকলে মানে ব্যতিহার বহুব্রী হবে, তো ওর বিকল্প রূপটা কি বলেছেন যে সব জায়গায় তো অব্যয় থাকলে নাও হতে পারে, ওইটা একটু যদি বলে দেন। কি বলেছি আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। একটা স্যার হচ্ছে বলছি যে উত্তম যশ অব্যয় উচ্চ যুগে, মুখ। হ্যাঁ অব্যয় যুগে যেটা। হ্যাঁ, যেমন উচ্চ মুখ যার আছে সে হচ্ছে উচ্চ মুখ, এরকম বলেছিলাম যে অব্যয়ের সঙ্গেও আমরা দেখেছি যে বহুব্রীহি সমাস হয়েছে। যেমন গন্তুকাম, বক্তুকাম, উচ্চই মুখং যশসা, উচ্চ মুখ, এরকম দেখেছি। এবার তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, প্রশ্নটা আর একবার বলো। স্যার বলছি যে অব্যয় থাকলে কি মানে ব্যতিহার বহুব্রী হবে, এটা বলতে চাইছি। হ্যাঁ, অব্যয় থাকলেই এরকম হবে তো নয়, অব্যয়ও থাকতে হবে এবং তার সঙ্গে অন্য পদার্থ প্রধানও হতে হবে। অন্য পদার্থ ছাড়লে কখনোই বহুব্রীহি হবে না। অব্যয় থাকলে তো অব্যয়ভাব সমাস হয়ে যাবে, তাই না? শুধু যদি বলা হয় উচ্চ মুখ, তখন আমি অব্যয়ভাব সমাসের দিকে আমার যেতে হবে। ঠিক আছে স্যার। স্যার আর একটা বলছি, এই যে উপসর্গ যে অপশোক, এটা ব্যাস বাক্য করলে কি হবে একটু বলে দিন। কিসে? অপশোক, এটা ব্যাস বাক্য করলে কি হবে একটু বলে দিন। উপসর্গ যুগে, হ্যাঁ অপশোক। আমি বলতে পারছি না, এটা অপশোক মানে শোক নেই যার। হ্যাঁ স্যার, ওইটা মানে উপসর্গ যোগে আর কি, ওইটা ব্যাস বাক্যটা কি হবে একটু বলে দিন। আমার দেখতে হবে বিমুখ যে যেমন, স্যার হ্যাঁ, বিমুখ যেমন করেছেন ওইটা, ওই একই উদাহরণে অপশোক। ব্যাস বাক্য কি আছে তোমার জানা আছে? না স্যার, আমি মানে জানতে চাইছি আপনি। রয়েছে অপগত শোক যশ এরকম হতে পারে, যার শোক চলে গেছে, এরকম, তাই না? অপগত শোক যশ, যার শোক চলে গেছে, এরকম হতে পারে, তাছাড়া আর কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা হ্যালো, অনেকটা রাত্রি হয়েছে। হ্যাঁ, অনেকটা রাত্রি হয়েছে। কালকে মনে হয়, হ্যাঁ কালকে তো স্যারের ক্লাস আছে তোমাদের, ওই যার যার হোমওয়ার্ক নিয়ে প্রবলেম হচ্ছে, যতদূর সম্ভব কালকেই আছে, তথাপি একবার জেনে নেব। তো যার যেখানে প্রবলেম হয়েছে আগামী কালকে একটু আলোচনা করে নিও, কেমন? আজকে রাত্রি 12টা হয়েছে, তোমরাও রেস্ট নাও, স্যারও রেস্ট নাও। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করি। আগামী কালকে তো থাকছেন, আবার কাল থাকছেন, পরশু থাকছেন, মানে টানা বৃহস্পতি শুক্র শনি রবি পরপর 4 দিন প্রশ্ন স্যারকে পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। সকলকে গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই ভালো থেকো, চলো কালকে দেখা হবে, কালকে কথা হবে।